আচ্ছা, তো তোমরা অনেকে জয়েন করে ফেলেছো তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমি শুরুতে আমার পরিচয়টা দিয়ে ফেলি। যদিও তোমরা অনেকেই আমাকে চেনো যারা আমাদের সাথে আগে থেকে আছো, বা যারা অন্যান্য কোর্সে ছিলে, যারা প্রিভিয়াস কোর্সে ছিলে তারা চেনো। তারপরও আমার নাম হচ্ছে শামীমা আক্তার আশা, বুঝছো? সবাই আমাকে আশা আপু বলেই ডাকে, তোমরা আমাকে আশা আপু বলেই ডাকবা। আমার সেশন হচ্ছে 2017-18। আমি এখন ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস নিয়ে আমি মোটামুটি ইন্ট্রোডাক্টরি একটা পোস্ট তো দিয়েছি। আমরা অনুশীলনী সলভিং সিরিজটা আমাদের শুরু করে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমরা সবাই জানি, তাই না, তোমরা যারা প্রি মেডিকেল আছো বা যারা বেসিক্যালি মেডিকেল প্লাস এইচএসসি প্রিপারেশন নিতে আমাদের কাছে এসেছো, আর যারা সেকেন্ড টাইমার আছো, তারা সবাই জানো অনুশীলনী সলভ করা কতটা বেশি ইম্পর্টেন্ট। একদম একদম হাতে গোনা প্রত্যেকবার কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের বাইবেল কি? হাজারি স্যারের বই। ফিজিক্সের ক্ষেত্রে বাইবেল কি? ইসাক স্যারের বই। হাজারি স্যারের বই আর ইসাক স্যারের বইয়ের শুধুমাত্র অনুশীলনীর এমসিকিউ থেকে 80 থেকে 85% কোয়েশ্চেন কমন আসে, ঠিক আছে? এমনও একবার হয়েছে আমি কোয়েশ্চেন তোমাদের সলভ করতে গিয়ে, মানে অ্যান্সার মার্ক করতে গিয়ে একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরে দেখি যে প্রায় কেমিস্ট্রির 23টা কোয়েশ্চেন হাজারি স্যারের বই থেকে হুবহু কমন এসেছে, ঠিক আছে? 23টা কোয়েশ্চেন, তাহলে চিন্তা করো 25টা মাত্র কোয়েশ্চেন নিয়ে আসে, সেখান থেকে 23টা যদি আমরা হাজারি স্যারের কোয়েশ্চেন থেকে কমন পাই, তাহলে আর কি বাকি থাকে প্রিপারেশনের, বলো, তাই না? আচ্ছা, তাহলে তারপরেও কি হয়? কারণ এটা একটা কোয়েশ্চেন হতে পারে যে আপু তারপরেও তো সবাই জানে, এটা একটা ওপেন সিক্রেট যে সবাই জানে অনুশীলনী থেকে কোয়েশ্চেন আসে, সবাই জানে, কিন্তু স্টিল কেন আমরা চান্স পাই না? কারণ এই যে আমি তোমাদেরকে আলাদাভাবে অনুশীলনী ক্লাস নিচ্ছি, তোমাদের আবার ফার্দার অনুশীলনীর উপর এক্সামও নেওয়া হবে। তো তোমরা এই যে 2বার 3বার 4বার করে অনুশীলনী পড়বা, তোমাদের যতটুকু একটা কোয়েশ্চেন থেকে সাথে সাথে অপশন দেখার আগেই তোমাদের মাথায় আসবে আচ্ছা এটার অ্যান্সার তো আপু এটা বলছিল, এটার অ্যান্সার তো আমরা এটা দেখছিলাম। কিন্তু পরীক্ষার হলে 60 মিনিটে এই সুইফটনেসটা কাজ না করলে আসলে অ্যান্সার করা খুবই টাফ হয়ে যায়। তুমি যদি অনুশীলনী 3-4বার অন্তত দেখে না যাও, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে যদি তোমার 4টা অপশন থেকে চিন্তা করতে আছে এটা ছিল নাকি এটা ছিল নাকি এটা ছিল নাকি এটা ছিল, এই কনফিউশনে তোমার ওখানে 1 মিনিটের থেকে বেশি সময় চলে যাবে, ঠিক আছে? তাই জানা কোয়েশ্চেন, জানা জিনিস, ওপেন কোয়েশ্চেনেও আমরা ভুল করে আসি আর দেখা যায় আমাদের চান্সগুলো মিস হয়ে যায়, ঠিক আছে? তাই যেগুলো মোস্ট কমন জিনিস যেগুলো আল্লাহর নামের পরেই আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? হাজারি স্যারের এমসিকিউ, ইসাকের এমসিকিউ একদম ঝাড়া ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা এরই জের ধরে কেমিস্ট্রির প্রথম অধ্যায় আর কেমিস্ট্রির পঞ্চম অধ্যায়, ঠিক আছে, সবচেয়ে ইজিয়েস্ট দুটো দিয়ে আমি শুরু করেছি যাতে তোমাদের মাথায় খুব বেশি প্রেশার না হয়। আর এই দুটো দিয়ে আমরা শুরু করব, কিন্তু এটা চিন্তা করো না যে আপু এই দুটো চ্যাপ্টার তো আমরা এইচএসসিতে খুবই হালাফালা করে আসি, যে প্রি মেডিকেলের বাচ্চাগুলো ওরা হচ্ছে খুবই হালাফালা করে এই ফার্স্ট আর ফিফথ চ্যাপ্টার। কিন্তু এই ফার্স্ট আর ফিফথ চ্যাপ্টার থেকে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো নিয়ে বসো, মেডিকেলে অন্তত এই দুটো চ্যাপ্টার থেকে 3টা কোয়েশ্চেন কমন পাবা, অন্তত 3টা। বুয়েটে প্রত্যেকবার প্রথম অধ্যায় থেকে 10 মার্কের করে, পঞ্চম অধ্যায় থেকে 10 মার্কের করে কোয়েশ্চেন কমন পড়ে। 10-20টা মার্ক বুয়েটে পর্যন্ত সিকিউর করা যায় এই দুইটা হেলাফেলাওয়ালা চ্যাপ্টার থেকে। ঢাকা ভার্সিটির কথাও সেম, প্রত্যেকবার এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তাই এগুলোকে মোটে হেলাফেলা করা যাবে না। আর এই চ্যাপ্টারগুলো থেকে খুবই সিলেক্টিভ পড়াশোনা, বুঝছো? খুবই সিলেক্টিভ পড়াশোনা। এই সিলেক্টিভ পড়াশোনায় ঘুরে ফিরে আসে এবং হাতে গোনা কয়েকটা জিনিস তোমার মাথায় যদি ঢুকে যায়, তাহলে তুমি বুয়েট বলো, মেডিকেল বলো, ঢাকা ভার্সিটি বলো, কোনোখানেই টপ করতে আটকাবা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে হচ্ছে আমি তোমাদের ফার্স্ট আর ফিফথ পড়াবো। এখানকার মধ্যে আমি আমার কিছু নোটও অ্যাড করেছি যাতে তোমাদের একটু সবকিছু একসাথে গোছানো থাকে। কিছু অপশনের পাশাপাশি আমি লিখেও দিয়েছি কেন এই অপশন হবে না বা কেন এটা হবে, ঠিক আছে? যাতে তোমাদের মাথায় এক্সট্রা কিছু জিনিস ঢুকে, ঠিক আছে? শুধুমাত্র যাতে অনুশীলনী সলভ না করা হয়, যাতে একটু বেসিকের কাজটা হয়। কিন্তু তোমাদের কাজ হচ্ছে যে এইখান থেকে এমন কিছু কোয়েশ্চেন আছে হাজারি স্যারের বইয়ে যেগুলো উনি অ্যান্সার দিয়েছে গ, কিন্তু আমি তোমাদেরকে আরো 10টা যুক্তি দিতে পারবো যে এটার অ্যান্সার আসলে ক হওয়া উচিত বা এটার অ্যান্সার আসলে খ হওয়া উচিত। কিন্তু যেহেতু হাজারি স্যার অ্যান্সার গ দিয়েছে, আমরা সেটাকে বললাম তো বাইবেল ধরে নিয়ে গ দাগিয়ে দেব। আচ্ছা, সরি, তাহলে এটাকে বাইবেলের মতো করে হাজারি স্যার বলেছে গ, তাই গ, ঠিক আছে? তাহলে হাজারি স্যার থেকে হুবহু অ্যান্সার করতে হবে, এরকম গুলোকে আমি হাজারি স্যার স্পেশাল বলি। হ্যাঁ, ডিভাইস তো আছে, ঠিক আছে, তোমার থাকলে ওকে আছে, না তুলে রাখতে হবে, ঠিক আছে, ওকে। অনেক জোর। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলাকে আমি হাজারি স্যারের স্পেশাল বলি, বুঝছো? এই হাজারি স্যারের স্পেশালগুলো একদম পড়ে ফেলতে হবে, একদম পড়ে, মানে এটার
তোমার কোয়েশ্চেন দেখার সাথে সাথে যাতে অ্যান্সার মাথায় আসে, কোয়েশ্চেন দেখার সাথে সাথে যাতে অ্যান্সার মনে আসে যে আপু এটা অ্যান্সার এটা বলছিল, এটার অ্যান্সার এটা, ঠিক আছে? কারণ এইখানে যুক্তি খাটিয়ে পরীক্ষার হলে অ্যান্সার করা ইজ সো টাফ, কারণ বাকি অপশনের জন্য তোমার কাছে আরো 10টা যুক্তি মাথায় আসবে যেগুলো আসলে ঠিক না, কারণ হাজারি স্যার বলেছে ঠিক না, ঠিক আছে? সোজা কথা। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমি বলে দিব। আর কিছু জিনিস আছে বুঝছো যেগুলো একদমই মুখস্থ, যেমন পঞ্চম অধ্যায়ের কিছু জিনিস তোমাদের একদম ঠোঁটের আগায় রাখতে হবে, ঠিক আছে? একদম ঠোঁটের আগায় রাখতে হবে। এখানে বোঝার কিচ্ছু নাই, প্রিজারভেটিভ কোনটার ক্ষেত্রে আমি কি ইউজ করবো, ফলের জুসে কি দিবা, এখানে কি দেবা, এখানে কি দেবা, এখানে বোঝার কিচ্ছু নাই বাবা। এটা হচ্ছে সুন্দর করে মাথায় মুখস্থ করে ফেলতে হবে, অন্তত 3 থেকে 4 বার ছকগুলা পড়তে হবে, যাতে তোমার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় বলো চিপস অ্যান্ড চানাচুরে কি প্রিজারভেটিভ ইউজ করার সাথে সাথে মুখের আগা থেকে যাতে অ্যান্সার বের হয়, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একদম মুখস্থ, এখানে বোঝার বা আন্ডারস্ট্যান্ডিং এর বা বেসিকের কোনো বালাই নাই, ঠিক আছে? এগুলো একদম মুখস্থ। তাহলে এই জিনিসগুলো আমি উল্লেখ করে বলে দিব, আর যেগুলো হাজারি স্যারের স্পেশাল সেগুলো তো বলবি, ঠিক আছে? তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কোনো কোয়েরি থাকলে আমাকে কমেন্টে বলতে পারো, আমি কমেন্ট চেক করছি কিছুক্ষণ পর পরে, ওকে? অনেকে বলেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসো প্রথমটা খুবই একটা স্টুপিড কোয়েশ্চেন। হ্যাঁ, যে দেখো ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে, ঠিক আছে? কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে, এটা একটা ট্রিক মেডিকেল অ্যাডমিশন টেস্টে, যে তোমাকে খেয়াল করতে হবে কোথায় তারা বলেছে ভুল হবে, কোথায় তারা বলেছে সঠিক হবে, কোথায় তারা চেয়েছে সঠিক নয়, কোথায় তারা চেয়েছে ভুল নয়। এই জিনিসগুলো খুবই ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেন পড়ার আগে সবসময় তোমার চোখটা যাতে সবার আগে একটু শেষের দিকে যায়, ঠিক আছে? একটু শেষের 3-4টা ওয়ার্ডে যায়, কারণ শেষের 3-4টা ওয়ার্ডে তারা চাবে হয় ভুল, নাকি সঠিক নয়, নাকি মিথ্যা নয়, নাকি সঠিক নয় বলে মনে হয়। এই কথাগুলো তারা লাস্টের 3-4টা ওয়ার্ডে লিখে দেয়, ঠিক আছে? তাহলে এরকম কোয়েশ্চেন পড়ার সময় সবার আগে চোখ যাবে আমাদের কোথায়, লাস্টের 3-4টা ওয়ার্ডে চোখ যাবে, ঠিক আছে? যে কি চেয়েছে আমার কাছে। আচ্ছা, তাহলে এখানে আসো, অপশনগুলো আমরা দেখি, ঠিক আছে? অ্যাপ্রন পরা, অ্যাপ্রন অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? অ্যাপ্রন অবশ্যই পড়তে হবে তুমি যদি ল্যাবরেটরিতে যাও। তারপরে খ নাম্বারটা স্কিপ করে হাতে গ্লাভস পরা অবশ্যই পড়তে হবে, তাই না? হাতে গ্লাভস। আচ্ছা, পায়ে জুতা পরা। আচ্ছা, আর এখানে হচ্ছে একটা কথা আছে, এখানে একটা ছোট্ট একটা কথা আছে, সেটা হচ্ছে যে পায়ে জুতার জায়গায় যদি পায়ে স্যান্ডেল লেখা থাকতো আমরা কিন্তু এই অপশনটাই চুজ করতাম, ঠিক আছে? কেন? কারণ পায়ে স্যান্ডেল আলাদা জিনিস, জুতা আলাদা জিনিস, ছেলেরা স্পেশালি ভালো জানো। তাহলে স্যান্ডেল পরে কখনোই যাওয়া যাবে না ল্যাবরেটরিতে, ঠিক আছে? যদিও আমরা অনেকে যাই, বাট হোয়াটএভার যাওয়া যাবে না, জুতা পরে যেতে হবে। আচ্ছা, আর আরেকটা খ নম্বর অপশন দেখো, নিরাপদ চশমা পকেটে থাকে। এটা কি গাধাও করে বলো? গাধাও করে। নিরাপদ চশমা তুমি ল্যাবে নিয়ে গিয়েছো পড়ার জন্যই তো, তাই না? পকেটে রাখার জন্য নিয়ে গিয়েছো, তাহলে অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, তারপরটাতে আসো, এই যে এটার কাছাকাছি একটা কোয়েশ্চেন, কেমিস্ট্রি ল্যাবে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য নিচের কোনটা ব্যবহার করা হয়? শ্বাস প্রশ্বাসের জন্য আমরা কি করি? কোভিডের সময় আমরা সবাই গণহারে মাস্ক পরেছি, তাই না? আমাদের কি ফুসফুস বাঁচানোর জন্য, তাহলে এখানেও সেম অ্যান্সার, শ্বাস প্রশ্বাসের জন্য আমাদের মাস্ক অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, কেমিস্ট্রি ল্যাবে যখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক, কখন আবশ্যক? যখন তোমার চোখে কোনো কিছু আসার কোনো সম্ভাবনা আছে, চোখে কোনো গ্যাস আসার সম্ভাবনা আছে, চোখে কোনো কিছু ছিটকে পড়ার আসার সম্ভাবনা আছে, যেমন উদ্দায়ী গ্যাসগুলো। উদ্দায়ী গ্যাসে কি হয়, তারা হচ্ছে নর্মাল টেম্পারেচারেই দেখা যায় যে বাষ্পীভূত হয়ে যায়, তাই না? তাহলে বাষ্পীভূত হয়ে তোমার চোখে আসবে, তাহলে যে কোনো উদ্দায়ী কোনো কিছু থেকে বাঁচার জন্য আমাদেরকে নিরাপদ চশমা ব্যবহার করতে হবে, ঠিক আছে? একটা ঢাকা ভার্সিটিতে এসেছে, এটা আমার যতদূর মনে পড়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রবাবলি 2017-তে এসেছে, ঠিক আছে? 2017-তে এসেছে। আচ্ছা, তাহলে দেখো তোমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছ যে এই কোয়েশ্চেনগুলো থেকেই মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসে। আর এই কোয়েশ্চেন থেকে তোমার কাছে খুব কঠিন বলে মনে হচ্ছে, বলো খুব কঠিন বলে মনে হচ্ছে না, কিন্তু তোমার কাছে যদি এটা জানা না থাকে, এই অপশনগুলো যদি চেনা না থাকে, তাহলে পরীক্ষা হলে এটাই তোমার কাছে কঠিন লাগবে, ঠিক আছে? এটাই হলো আমাদের হাজারি স্যারের অনুশীলনীগুলো পড়ার মজিজা। আচ্ছা, এরপর আসো, পলভঙ্গি ব্যালেন্সের জন্য নিচের কোনটি প্রযোজ্য নয়? পলভঙ্গি ব্যালেন্সের জন্য নিচের কোনটি প্রযোজ্য নয়, এটা হচ্ছে আমাদের হাজারি স্যারের স্পেশাল কোয়েশ্চেন, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এটা অন্যান্য বইয়ে ওরকম করে কোনো কিছু বলা নাই, হাজারি স্যার একমাত্র বলেছে। সেটা হচ্ছে যে পয়েন্টার আর রাইডার, এই দুটোর সাথে তোমরা পরিচিত। পলভঙ্গি রাইডারের কথা কেউ যদি দেখে থাকো বা তোমরা পড়ে থাকো, তাহলে দেখবা যে ওইখানে একটা এরকম পয়েন্টারের মতো থাকে, তাই না? যেটা এদিকে দিকে ঘুরে। আর রাইডার ধ্রুবক তো আমরা গণনাই করবো একটু পরে, তো রাইডার ধ্রুবক অবশ্যই পলভঙ্গি ব্যালেন্সের সাথে রিলেটেড না কোনটা, সেটা হচ্ছে টেয়ার। রিলেটেড না কোনটা, টেয়ারটা কি? টেয়ার হচ্ছে ডিজিটাল ব্যালেন্সের সাথে তোমার রিলেটেড, ঠিক আছে? ডিজিটাল ব্যালেন্সের সাথে, এই যে আমরা শাকসবজি কিনতে যাই, শাকসবজি মাপো বা মাছ মাংস যে মাপে একটা ডিজিটাল ব্যালেন্সে, সেটার সাথে হচ্ছে টেয়ার ওয়ার্ডটা রিলেটেড, ঠিক আছে? তাহলে টেয়ার কিছুর সাথে রিলেটেড? ডিজিটাল ব্যালেন্সের সাথে, নট পলভঙ্গি ব্যালেন্স। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে
সরি পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করা হলে, আর পরের কোয়েশ্চেনটা হচ্ছে 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করা হলে। ঠিক আছে, এটা ম্যাথ তোমরা সবাই পারো, ম্যাথ তোমরা সবাই পারো। আমি এখানে ম্যাথের কথা বলবো না, আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যত জায়গায় এই রাইডার ধ্রুবকের কোয়েশ্চেন আসছে, যত জায়গায় রাইডার ধ্রুবকের কোয়েশ্চেন আসছে, সবখানে এই দুটো সংখ্যা দিয়ে, সবখানে এই দুটো সংখ্যা দিয়ে 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম, এই দুটো সংখ্যা ছাড়া কোথাও কোয়েশ্চেন আসে না। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমার যেই কোয়েশ্চেনটাতে 36 সেকেন্ড সময় থাকে, সেটা চিন্তা করলে, এটা ম্যাথ করতে গেলে তোমার 36 সেকেন্ডের বেশি সময় লাগবে। এর জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্টের নিয়ম হচ্ছে যেগুলো একদম ছাকা ম্যাথ, ছাকা ম্যাথ, এইসব সংখ্যা ছাড়া কখনোই আসে না, সেগুলোর অ্যান্সার সুন্দর করে মেমোরাইজ করে ফেলা, সুন্দর করে মেমোরাইজ করে ফেলায়। এখানে 36 সেকেন্ডের মধ্যে যদি তুমি 10 সেকেন্ডও বাঁচাতে পারো, একটা টাফ কোয়েশ্চেনের মধ্যে তুমি সেই 10 সেকেন্ডটা দিতে পারবা, দেখবা তোমার মার্ক অটোমেটিক্যালি রেজ করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে 10 মিলিগ্রাম, এটা ট্রিক হচ্ছে 10 মিলিগ্রাম আর 5 মিলিগ্রাম, তাই তো? তাহলে হচ্ছে 10 মিলিগ্রাম রাইডার ধ্রুবক যদি দেওয়া থাকে, আরটা হচ্ছে 5 মিলিগ্রাম। সবসময় মনে রাখবা রাইডার ধ্রুবকের অ্যান্সারে দশমিকের পরে 4টা করে শূন্য থাকবে। কয়টা করে শূন্য? দশমিকের পরে 4টা করে শূন্য থাকবে। ঠিক আছে, তাহলে 0.00000, সরি 4টা করে শূন্য না, সরি 4টা করে সংখ্যা থাকবে, 4টা করে সংখ্যা থাকবে। আচ্ছা তাহলে আমি তিনটা করে 0 বসিয়েছি, 3টা সংখ্যা গেল। এখন আসে হচ্ছে আমরা সংখ্যা একটা বসাবো। 10 সংখ্যা একটু বেশি না? বেশি, বেশি, তাহলে এটা হচ্ছে 2। আর 5 সংখ্যা একটু কম, কম, তাহলে এটা হচ্ছে 1। তাহলে 10 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক, চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলো 0.302। 5 মিলিগ্রামের জন্য মুখস্থ করে ফেলো 0.301। ঠিক আছে, মুখস্থ, এটা মুখস্থ। আচ্ছা তাহলে এই দুটো গেল, আমাদের ম্যাথ চলে গেল। আচ্ছা এরপরে আসো হলো পলভঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত। পলভঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত, এটা মনে রাখবা। পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে শেষের 4 দশমিক পর্যন্ত মাপতে পারে। ঠিক আছে, 4 দশমিক পর্যন্ত মাপতে পারে, মানে দশমিকের পরে 4টা সংখ্যা পর্যন্ত মাপতে পারে। এখানে একটাই অ্যান্সার আছে, দশমিকের পরে 4টা সংখ্যা পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা তারপরে আসে হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স ওজন করতে এত ঘোরাটিম টোরাটিম, এই ম্যাথ আমাদের লাগবে না। ঠিক আছে, এই ম্যাথ আমাদের লাগবে না, এই ম্যাথ আমাদের লাগবে না। কখনোই মেডিকেল অ্যাডমিশন টেস্টে 3টা লাইনের কোয়েশ্চেন আসবে না। ঠিক আছে, কথা লিখে নাও, কখনোই মেডিকেল অ্যাডমিশন টেস্টে 3টা লাইনের কোয়েশ্চেন আসবে না। তাহলে এইটা পড়ে আমাদের মাথা খারাপ করার কোনো দরকার নাই। ঠিক আছে, কোনো দরকার নেই। আচ্ছা এরপরে আসো পলভঙ্গি ব্যালেন্সের 0 থেকে সেম কথা, এটা কখনোই মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে না, কখনোই আসবে না। আচ্ছা তারপরে আসে হচ্ছে স্প্যাচুলা কোন কাজে ব্যবহার করা হয়, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের জন্য। স্প্যাচুলা কি? স্প্যাচুলা বেসিক্যালি চামচ। ঠিক আছে, স্প্যাচুলা কি? বেসিক্যালি চামচ। তাহলে চামচ দিয়ে আমরা কি করি? ভর পরিমাপ করি, তাই না? ভর পরিমাপ করি। এখন একটা কথা মাথায় রাখতে হবে, ভর দিয়ে আরেকটা জিনিস বের করা যায়, সেটা হচ্ছে আয়তন, তাই না? আয়তন, ভর ডিভাইড বাই ঘনত্ব ইকুয়াল হচ্ছে আমার আয়তন। তাহলে আয়তন পরিমাপ থাকুক অপশনে বা ভর পরিমাপ থাকুক অপশনে, দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে আমরা সেটা অ্যান্সার দেখাবো। ঠিক আছে, আমি তোমাদের জন্য আলাদা করে লিখেও দিয়েছি। এখানে ভরের জায়গায় যদি ঘনমাত্রা থাকতো আমরা ঘনমাত্রা দেখাইতাম। আচ্ছা তারপরে আসে হচ্ছে কোনটা নিচের কোন ওজনটি 4 ডিজিট ব্যালেন্সে পরিমাপ করা যায়। খুবই ইজি, নামেই বলে দিছে 4 ডিজিট, নামেই বলছে 4 ডিজিট, তার মানে দশমিকের পরে 4টা সংখ্যা। দশমিকের পরে 4টা সংখ্যা কোথায় আছে দেখো, এই একটাতে এসে অ্যান্সার গ, তাই না? কিছু কিছু জিনিস একদম বেসিক কমন সেন্স থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে, কিন্তু এই কমন সেন্সটা মানে জাগানোর সময় হচ্ছে এই সময়টা। ঠিক আছে, পরীক্ষার হলে কমন সেন্স জাগানোর সময় না। তাই কমন সেন্স দিয়ে যেগুলো অ্যান্সার করা যায় সেগুলো তোমার মাথায় একবার এটলিস্ট সেট করে নিয়ে যেতে হবে, যাতে তুমি একবার দেখা মাত্র এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো উইদিন 5 to 10 সেকেন্ড দিয়ে ফেলতে পারো। আচ্ছা তারপরে আসো কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এটা নিয়ে হচ্ছে আমি তোমাদেরকে এখানে একটা ছোট নোট দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের মোটামুটি একটু মনে থাকে। ঠিক আছে, জিনিসগুলো বেসিকটা কি ছিল। আচ্ছা তাহলে আসো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে 4টা কথা একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে, 4টা কথা একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এটা বোথ ঢাকা ইউনিভার্সিটি, বোথ বুয়েট, বোথ মেডিকেল, সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা কি সেটা হচ্ছে নাম্বার 1, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো সবসময় বিশুদ্ধ অবস্থায় থাকে। ঠিক আছে, এটাকে আরেকভাবে ঘুরায় বলা যায় যে তারা দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকে। তাহলে বিশুদ্ধ অবস্থায় থাকে, তারা দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকে, সেম জিনিস। ঠিক আছে, আচ্ছা তারপরে তারা যেহেতু দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকে, তার মানে অবশ্যই তারা বায়ুর সাথে বিক্রিয়া করবে না, তাই না? তারা বায়ুর সাথে বিক্রিয়া করবে না, তাহলে তারা বায়ু সংস্পর্শে বিক্রিয়া করে না। আর আরেকটা হচ্ছে তারা নিক্তি ক্ষয় করে না। ঠিক আছে, তাদেরকে যখন তুমি মাপতে যাবা ওজনের মধ্যে তারা রাসায়নিক নিক্তি ক্ষয় করবে না। ওকে
এখন এখানে একটা জিনিস, সেটা আই গেস আমরা সবাই জানি, না জানলে কপালে কিন্তু দুঃখ আছে, ঠিক আছে? এটা সবার জানা উচিত। সেটা হচ্ছে যে কখন আমরা প্রাইমারি বলবো, কখন সেকেন্ডারি বলবো, এটা একটা টোটকা বুদ্ধি আছে, ঠিক আছে? একটা টোটকা বুদ্ধি আছে কি, সেটা যেখানে সি থাকবে, যেখানে সি থাকবে সেটাই হচ্ছে প্রাইমারি। যেই যোগের মধ্যে সি থাকবে সেটাই হচ্ছে প্রাইমারি, আর যেই যোগের মধ্যে সি থাকবে না সেটা হচ্ছে সেকেন্ডারি। একটা এক্সেপশন আছে, একটা এক্সেপশন আছে। আই গেস তোমরা এটা সবাই জানো। সবাই আমাকে একটু কমেন্টে বলো যে তোমরা এটা জানো কি না। এক্সেপশনটা কি? এক্সেপশন যদি আমি লিখে দিয়েছি, ঠিক আছে, দেখা যাবে না, হ্যাঁ, দেখো না তোমরা, এমন চোরামি করো না, তোমরা এটা জানো সবাই, ঠিক আছে? এক্সেপশনটা কি আমাকে বলো। এই ছোট্ট একটা প্রো টিপের এক্সেপশন আছে একটা, এক্সেপশনটা বলো। আচ্ছা, কঠিন শুষ্ক কারক আর তল শুষ্ক কারক নিয়ে আমাদের আরো এমসিকিউ আছে, তখন আমি এটা এক্সপ্লেনেশন দিব। আপাতত আমরা চলে আসি এখানে, ঠিক আছে? দেখো নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? আমি বলছি কি যেখানে সি আছে, দেখো এটা দিয়ে সব মিলবে, আল্লাহর দুনিয়া সব মিলবে। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? সি আছে, এটা প্রাইমারি। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? মানে সি থাকা যাবে না, এখানে সি আছে, অ্যান্সার না, সি আছে, অ্যান্সার না, সি আছে, অ্যান্সার না, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? মানে সি থাকতে হবে, সি আছে, এটা অ্যান্সার। প্রাইমারি প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? প্রাইমারি প্রমাণ দ্রবণ কি দিয়ে তৈরি হয়? আমার প্রাইমারি পদার্থ দিয়ে তৈরি হয়। সেম ইকুয়েশন, সেম কথা, সি থাকতে হবে, সি আছে, অ্যান্সার। আচ্ছা, তারপর নিচের কোনটি সেকেন্ডারি পদার্থ? সি থাকা যাবে না, সি নাই, অ্যান্সার। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আসো, দেখছো আমাদের মোটামুটি প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এই সিম্পল একটা ছোট জিনিস দিয়ে হয়ে যায়। অ্যান্ড প্রত্যেকবার প্রাইমারি বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে একটা কোয়েশ্চেন মাস্ট আসে, ঠিক আছে? একটা কোয়েশ্চেন মাস্ট আসবে, কোনটি প্রাইমারি বা কোনটা সেকেন্ডারি পদার্থ। এক বছর যদি মিস হয়েও যায় তার পরের বছর মাস্ট আসবে। তাহলে এই ছোট্ট একটা লাইন, সি থাকলে প্রাইমারি, না থাকলে সেকেন্ডারি, এতটুকু মনে রাখতে কি খুব কষ্ট হবে বলো দেখি? খুব কষ্ট হবে। তাহলে এটা দিয়ে একটা মার্ক সিকিউর হয়ে যাচ্ছে না আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে। আচ্ছা, তারপরে আসো, ঠিক আছে? তারপরে আমরা আসি হচ্ছে পরের কোয়েশ্চেনটা। আচ্ছা, এই পরের কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের হাজারি স্যার স্পেশাল, ঠিক আছে? এই পরের কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের হাজারি স্যারের স্পেশাল ইনফরমেশন, ঠিক আছে? হাজারি স্যারের স্পেশাল ইনফরমেশন। উনি কি বলতে চাচ্ছে যে 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ তৈরি করতে তোমার প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে কোনটি পড়ে না? এগুলোর মধ্যে অনেক কিছুই কিন্তু আসলে দ্রবণ তৈরি করার জন্য পড়ে, ঠিক আছে, দরকার পড়ে। কিন্তু হাজারি স্যার যেহেতু বলেছে দরকার পড়ে না, তাই আমরা মেনে নিব যে হাজারি স্যার বলেছে যেহেতু দরকার পড়ে না, তার মানে দরকার পড়ে না, ঠিক আছে? তাহলে এখানে কোনটা দরকার পড়ে না? মাপন সিলিন্ডার দরকার পড়ে না, একদম মুখস্থ, ঠিক আছে? মাপন সিলিন্ডারের কোনো কাজ নাই একটা দ্রবণ প্রস্তুত করতে, ঠিক আছে? মাপন সিলিন্ডারের কোনো কাজ নাই একটা দ্রবণ প্রস্তুত করতে। তোমরাও আমার সাথে সাথে প্রত্যেকটা এইসব কোয়েশ্চেনের পাশে এইচ লিখবা। যেগুলো এইচ সেগুলো ঠাটা মুখস্থ, যেগুলোর পাশে এইচ লিখতেছো সেগুলো ঠাটা মুখস্থ। ক্লাস শেষ হবে এইচগুলো ঠাটা মুখস্থ করে ফেলবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো 250 ml 0.1 m। আচ্ছা, এটা তো ম্যাথ, তাই না? এখন দেখো এই ম্যাথটা আমি তোমাদেরকে প্রথম দিকে বলছি যে দুইটা ম্যাথ স্কিপ করে গিয়েছি। কেন? কারণ দুইটা ম্যাথ ভুল করো জীবনেও মেডিকেল আসবে না, কিন্তু এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? এটা আসতে পারে, কিছু কিছু ম্যাথ মেডিকেল আসতে পারে। আচ্ছা, যেমন এটা রিকোয়েস্ট লিখেও দিয়েছি, ডাব্লিউ ইজ ইকুয়াল, আমার কাছে কি চেয়েছে? কত গ্রাম সোডিয়াম কার্বনের দরকার, ডাব্লিউ চেয়েছে, তাই না? ভর চেয়েছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হইল, তাই তো? আচ্ছা, তারপর তুমি যদি মোটামুটি কাছাকাছি ক্যালকুলেশন করে যেতে পারো তাহলে কিন্তু এরকম ম্যাথগুলো চলে আসতে পারে, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সার বের করেছি মোটামুটি কাছাকাছি ক্যালকুলেশনে। শোনা যাচ্ছিল না? ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা, সরি, তোমরা ক্লিয়ার না বলতেছো, তাই না? কোনটা বলো তো? এই লাস্টের কোয়েশ্চেনটা, লাস্টের ম্যাথটা? আবার বলতেছি লাস্টের ম্যাথটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু আমাকে বলেন ভাই, যদি কথা না শোনা যায়। ওকে 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 ওকে। আচ্ছা, এটা বুঝতে পারোনি বললা, তাই না? আচ্ছা, এটা কি করেছি আমি? এটা সিম্পল সোজা সুন্দর ম্যাথ করেছি, ঠিক আছে? এস এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু SMV বাই 1000, এটা তোমরা সবাই জানো, তাই না? যারা ইভেন এইচএসসি লেভেল আছে তারাও এই ম্যাথ, তারাও এই ইকুয়েশন জানো। তাহলে এখানে এস কি?
এস হচ্ছে 0.1 মোলার। এম কি? এম হচ্ছে তার সোডিয়াম বাইকার্বনেটের সোডিয়াম কার্বনেটের জন্য কত? 106। ভি কি? ভি হচ্ছে কত এমএল দিয়েছে? আয়তন 250 ml ডিভাইডেড বাই 1000, এটাই ক্যালকুলেশন করেছে। ঠিক আছে, ভলিউমেট্রিক ফ্লাস্কের ব্যবহার কি জানতে চেয়েছে। ঠিক আছে, এখন দেখো আমরা একটা একটা করে অপশন এক্সপ্লোর করি। সেটা হচ্ছে আমরা একটু আগে পড়েছি প্রমাণ দ্রবণ তৈরিতে, তাই না? প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহার করা হয় হচ্ছে আয়তনিক ফ্লাস্ক। এখন আমাকে বলো তো ভলিউমেট্রিক ফ্লাস্ক আর আয়তনিক ফ্লাস্কের মধ্যে কি খুব পার্থক্য? ভলিউমেট্রিক ফ্লাস্ক আর আয়তনিক ফ্লাস্কের মধ্যে কি খুবই পার্থক্য? একটা বাংলা একটা ইংলিশ, তাই না? একটা বাংলা একটা ইংলিশ। তাহলে প্রমাণ দ্রবণ মানে কি? নির্দিষ্ট একটা আয়তনের দ্রবণ তৈরি করা, একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করা। তাহলে এই যে আমার গ নম্বর অপশন, নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করা। এখন বাকিগুলা কেন না দেখো দেখি। তরলের আয়তন পরিমাপ করা, তরলের আয়তন পরিমাপ করি আমরা সিম্পলি একটা মেজারিং সিলিন্ডার দিয়ে। ঠিক আছে, একটা মেজারিং সিলিন্ডার দিয়ে। আচ্ছা, অম্ল ক্ষার টাইট্রেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। টাইট্রেশন করি হচ্ছে আমরা বুলেট এবং পিপেটের সাহায্যে। ঠিক আছে, টাইট্রেশন করি কিসের সাহায্যে? বুলেট আর হলো পিপেটের সাহায্যে। আচ্ছা, আর তরলের ঘনমাত্রা পরিমাপ করা, এত সহজ কোনো কাজ না। ঠিক আছে, এটার জন্য আমার অনেক ধরনের যন্ত্রপাতি লাগবে। তাই একই সাথে আশা করি এই তরলের ঘনমাত্রা পরিমাপ করার কোয়েশ্চেন আসবে না। কিন্তু অম্লক্ষার টাইট্রেশন কি দিয়ে করা হয়? তরলের আয়তন পরিমাপ কি দিয়ে করা হয়? প্রমাণ দ্রবণ কি দিয়ে তৈরি করা হচ্ছে? নির্দিষ্ট আয়তনের দ্রবণ কি দিয়ে তৈরি করা হচ্ছে? এই চারটার অ্যান্সার আমাদের মুখের আগে থাকতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসো, এই যে একটা চিত্র দিয়েছে দেখো, দুই মুখে এরকম করে খোলা, এটার নাম কি? এটার নাম হচ্ছে পিপেট। এটার নাম কি? এটার নাম হলো পিপেট। আমরা হচ্ছে স্কুলে যখন আমাদের কোনো স্কুলে করানো হয়, আসলে কোনো স্কুলে করানো হয় না, আমাদের সময় প্র্যাকটিক্যালের কোনো বালাই ছিল না, বাট তোমরা তো এখন আশা করি করো, তাই না? তাহলে পিপেট এরকম দুই মুখ খোলা একটা যন্ত্র তোমরা আশা করি প্র্যাকটিক্যালে দেখতে পাবে। তাহলে এটা হচ্ছে পিপেট। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো হচ্ছে আমাদের এই যে এই কোয়েশ্চেনটা, এটা হচ্ছে আমাদের হাজারি স্যার স্পেশাল কোয়েশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে হাজারি স্যার স্পেশাল কোয়েশ্চেন। এখানে অনেক যুক্তি দেয়া যেতে পারে কেন এখানে আয়তনিক ফ্লাস্ক ক্যান্সার হবে না, এখানে অনেক যুক্তি দেয়া যেতে পারে কেন এখানে কনিক্যাল ফ্লাস্ক ক্যান্সার হবে না। কিন্তু যেহেতু হাজারি স্যার বলেছে মাপন সিলিন্ডার করে মাপন 0.1 মোলার হাইড্রোক্লোরিক গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড পরিমাপের জন্য কোনটা ব্যবহার করা হয়? তাহলে এখানে দুইটা কথা একটু মনে রাখবো আমরা, গাঢ় অ্যাসিড এবং পানি। ঠিক আছে, গাঢ় অ্যাসিড এবং পানি। গাঢ়, ঠিক আছে, বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন মাপা হয়? এই কোয়েশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে, ঢাকা ভার্সিটিতে সবখানে এসেছে। সেটা হচ্ছে বুলেটের সাহায্যে সর্বনিম্ন কতটুকু আয়তন মাপা যায়। মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে, মুখের আগায় রাখতে হবে, ঠোঁটের আগায় রাখতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে 0.1 ml। এখন এই 0.1 ml কে তোমাকে অনেকভাবে ঘুরাই দিতে পারে। ঠিক আছে, অনেকভাবে ঘুরাই দিতে পারে। 0.1 ml না বলে তোমাকে বলতে পারে 0.1 সেন্টিমিটার কিউব। সেম জিনিস, এমএল এর জায়গায় তোমাকে এখানে লিটারে করে দিতে পারে, সেটা সেম জিনিস। ঠিক আছে, তাহলে একটুখানি মাথায় রাখতে হবে, তুমি একটা মুখস্থ রাখো 0.1 ml। এখন এটা থেকে কনভার্সনগুলো জানতে হবে। 0.1 ml ইজ ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তারপরে ml কে যদি লিটারে করে দেয়, যদি এটা করে দেয়, মেডিকেল অ্যাডমিশন টেস্ট অ্যাটলিস্ট করা উচিত না, তারপরেও যদি একটু পেঁচাইতে চায় করতে পারে। ঠিক আছে, তাহলে ml থেকে লিটারে যাওয়া আই গেস তোমরা সবাই জানো। তাহলে একটু খেয়াল করতে হবে অপশনে। ঠিক আছে, 0.1 দেয়া আছে, কিন্তু খেয়াল করতে হবে তার পাশের এককটাকে লিটার দেওয়া, নাকি তার পাশের এককটা ml দেওয়া, নাকি তার পাশের একটা অন্য কিছু দেয়া, তোমাকে কনফিউশনে পড়ানোর জন্য দিয়েছে। ক নাম্বার অপশনেই দেখবা তারা সুন্দর করে দিয়েছে 0.1, কিন্তু পাশে দেওয়া হচ্ছে লিটার। তোমার পরীক্ষার হলে সেই একটা কোয়েশ্চেন 36 সেকেন্ডের মধ্যে সলভ করতে গিয়ে সেই তাড়াহুড়ো তুমি আর খেয়ালই করবে না যেখানে শেষের দিকে লিটার দেয়া। ঠিক আছে, এই যে ছোটোখাটো মিস্টেকগুলো করার কারণে পরীক্ষার হল থেকে বের হয়ে তোমার কাছে মনে হবে আমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু রেজাল্টে আলটিমেটলি দেখা যাবে যে রেজাল্ট খারাপ হয়েছে। ঠিক আছে, তো আমি দোয়া করি আমাদের সাথে এরকম কারোর সাথে যাতে না হয়, আমাদের সবার পরীক্ষা যেতে ভালো হয়, আমরা যাতে সবাই ভালো করে চান্স পেয়েছি। ঠিক আছে, আচ্ছা সবাই ইনশাল্লাহ বলো। সবাই ইনশাল্লাহ বলো। আচ্ছা, তাহলে এটা গেল 0.1 ml। আচ্ছা, বুলেটের পরপর ক্ষুদ্রতম দুই দাগের মধ্যে পার্থক্য কত ml? দেখো একটা কথা চিন্তা করো, সর্বনিম্ন যতটুকু আয়তন মাপা যায় সেটাই তো তার দুই দাগের মধ্যে পার্থক্য, তাই না? সেটাই তো তার দুই দাগের মধ্যে পার্থক্য। তাহলে যেটা 0.1 ml এখানে অ্যান্সার, সেম অ্যান্সার ফর 25। ঠিক আছে, সেম অ্যান্সার ফর 25। আচ্ছা, এরপরে সূক্ষ্মভাবে স্বল্প আয়তন পরিমাপ করতে কোনটি ব্যবহার করা হয়? স্বল্প আয়তন নিচে আমরা দেখে আসলাম, এত ছোট ছোট 0.1 ml পর্যন্ত মাপা যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বুলেট। ঠিক আছে, অ্যান্সার হলো বুলেট। কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য? একটু আগে তোমরা একটা সুন্দর দুই মুখ খোলা একটা হচ্ছে নল দেখতে পেলে না, যেটা পিপেট। এই পিপেট দিয়েই হচ্ছে স্থানান্তর করা হয়। কি করা হয়? পিপেট দিয়েই হচ্ছে স্থানান্তর করা হয়। আচ্ছা, তাহলে হচ্ছে পিপেট। সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করার জন্য বুলেট,
আর দ্রবণ স্থানান্তরের জন্য হচ্ছে পিপেট। ঠিক আছে, এই দুটো কথা একটু মাথায় ঢুকে ফেলতে হবে। আচ্ছা, এখন আসো হচ্ছে এখানেও সেম, দেখো এত কিছু একটা দিয়ে দিবে তোমাকে, এত ml, এখানে অন্য কিছু ঘুরায় পাচ্ছে, অনেক কিছু দিতে পারতো, বাট হোয়াট এভার। একটা দ্রবণ মাপার জন্য কোনটার উত্তম ব্যবহার, দ্রবণ মাপার জন্য কোনটা ব্যবহার করা হয়, সোজা কথা কোয়েশ্চেন হচ্ছে এটা, দ্রবণ মাপার জন্য কোনটা ব্যবহার করা হয়। দ্রবণ মাপার জন্য আমরা একটু আগে দেখে আসলাম, এই যে একটু আগে দেখে আসলাম বুরেট, তাহলে এখানে অ্যান্সার কি বুরেট। ঠিক আছে, অ্যান্সার কি বুরেট। টাইট্রেশন একটু আগেই তোমাদেরকে বলেছি, একটু আগে একটা অপশনের মধ্যে তোমাদেরকে বলে দিয়েছি যে টাইট্রেশনের জন্য কি ব্যবহার করা হয়। দেখি, ঠিক আছে, দেখো সেই টাইট্রেশনের কোয়েশ্চেনই আরেক জায়গায় চলে এসেছে। তাহলে টাইট্রেশনের জন্য আমরা বুলেট আর পিপেট ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, বুলেট আর পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহার করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। বুলেট আর পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহার করা, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা তোমরা ভুলে যাও। আমরা দুই ধরনের কাজ বেসিক্যালি ইউজ করি, একটা কোমল কাজ, একটা হচ্ছে শক্ত কাজ, তাই না? একটা কোমল কাজ, একটা হচ্ছে শক্ত কাজ। কোমল কাজ থেকে কোয়েশ্চেন আসলে কমই আসে। শক্ত কাজটারই আরেকটা নাম হচ্ছে পাইরেক্স গ্লাস। শক্ত কাচেরই আরেকটা নাম হচ্ছে পাইরেক্স গ্লাস। আর এই পাইরেক্স গ্লাসে B2O3 থাকে। এই পাইরেক্স গ্লাসে B2O3 থাকে, B2O3 থাকে। ঠিক আছে, এটা আলাদা করে মনে রাখবো আমরা, B2O3 থাকে, কারণটা আসে। ঠিক আছে, এটা আসে পাইরেক্স গ্লাসে কি থাকে, পাইরেক্স গ্লাসের উপাদান হিসেবে এটা আসে। তাহলে পাইরেক্স গ্লাসে B2O3 থাকে, এটা একটা শক্ত গ্লাস। এটা দিয়ে কি তৈরি করা হয়, বুলেট আর পিপেট তৈরি করা হয়। আচ্ছা, এরপর আসে বুলেট রিন্স করতে ক্রোমিক অ্যাসিডের ব্যবহার করা হয় কেন। ক্রোমিক অ্যাসিড নিয়ে আমাদেরকে অনেক কিছু জানতে হবে। ঠিক আছে, অনেক কিছু বলতে গেলে অনেক কিছু, আবার বলতে গেলে কিছুই না, কারণ হাতে গোনা 3-4টা জিনিস এটাই ঘুরায় ফিরায় পেঁচায় পুচায় বারবার করে আসে। সেটা হচ্ছে ক্রোমিক অ্যাসিডের সংকেত কি। ক্রোমিক অ্যাসিডের সংকেত কি, বুয়েটে আসে, ক্রোমিক অ্যাসিডের সংকেত ঢাকা ভার্সিটিতে আসে, ক্রোমিক অ্যাসিডের সংকেত মেডিকেলে আসে। তাহলে ক্রোমিক অ্যাসিডের সংকেত কি, দেখো এটা নিয়ে একটা কোয়েশ্চেন আসছে আমাদের। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কথা, ক্রোমিক অ্যাসিডের প্রত্যেকটা লাইন নিয়ে আলাদা করে MCQ আসে। তাহলে ক্রোমিক অ্যাসিডের কি, পটাশিয়াম ডাইক্রোমেট, তার সাথে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড কথাটারও অনেক গুরুত্ব আছে। এখানে গাঢ় ছাড়া কম গাঢ় অথবা হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড, গাঢ় অথবা কনসেন্ট্রেটেড লেখা থাকবে। ঠিক আছে, কনসেন্ট্রেটেড লেখা থাকবে। গাঢ় অথবা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এর সাথে পটাশিয়াম ডাইক্রোমেট মিলে হচ্ছে ক্রোমিক অ্যাসিড। যদি এমন থাকে ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড, DIL, ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড, তার সাথে থাকলো পটাশিয়াম ডাইক্রোমেট, এটা আমার অ্যান্সার না। তাই হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড, এই কথাটা আমাদের মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আসো এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট, আমি বারবার করে উচ্চারণ করছি যাতে বারবার করে তোমাদের মাথায় ঢুকে, বারবার করে যাতে তোমাদের মাথায় জিনিসটা স্থায়ী হয়ে যায়। ঠিক আছে, তারা কিভাবে কাজ করে, ওরা জারণের মাধ্যমে কাজ করে। কিভাবে কাজ করে, জারণের মাধ্যমে কাজ করে। এখন জারণ কিভাবে করে, জায়মান অক্সিজেন তৈরি করে জারণ করে। কিভাবে জারণ করে বলেছি, জায়মান অক্সিজেন তৈরি করে জারণ করে। ঠিক আছে, জায়মান অক্সিজেনের মাধ্যমে জারণ করে। আচ্ছা, আর এই যে আমাদের ক্রোমিক অ্যাসিড মিশ্রণকে কি বলা হয়, ক্রোমিক অ্যাসিড মিশ্রণের আরেকটা নাম হচ্ছে সর্বোত্তম পরিষ্কারক। কি নাম আরেকটা, সর্বোত্তম পরিষ্কারক। আরেকটা নাম কি বলেছি, সর্বোত্তম পরিষ্কারক। আচ্ছা, আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড কখন আর ইউজ করা যাবে না, বা ক্রোমিক অ্যাসিডের জারণ ক্ষমতা কখন চলে গেছে বলে তুমি ধরে নিবা যে একটা বোতলে ক্রোমিক অ্যাসিড আছে, সেটা আর এখন আমার ফার্দার তোমার রিন্স করার জন্য বা ক্লিন করার জন্য ইউজ করা যাবে না, যখন সেটার কালার সবুজ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেছি, যখন সেটার কালার সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে যাওয়া মানে তার আর কোনো জারণ ক্ষমতা নাই। জারণ ক্ষমতা নেই মানে সে আর ক্লিন করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখন আসো বুলেট রিন্স করার জন্য ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়, সেটাকে একটা শক্তিশালী জারক। কাজ যন্ত্র সর্বোত্তম পরিষ্কার কি, ক্রোমিক অ্যাসিড। সংকেত তো আমরা জানি, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দিয়ে কোন ধরনের বিক্রিয়া ঘটে, জারণ ঘটে। এই সব পরপর এমসিকিউ অ্যান্সারগুলো কিন্তু আমরা জানি এখন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ তো পড়ে ফেলাম আমরা। 35 আসো, বুনসেন বার্নারে অনুজ্জ্বল শিখায় জারণ মণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকে। এটা হচ্ছে আমাদের হাজারি স্যারের বইয়ে সুন্দর করে একটা বুনসেন বার্নারের ছবি আছে, সেখানে অনেকগুলো তাপমাত্রা দেওয়া আছে। এতগুলো তাপমাত্রা আমার কাছে দরকার নেই, আমার চোখের সামনে হাজারি স্যারের বইটা আছে কিনা আমি একটু দেখি, থামো। আচ্ছা, এখন চোখে পড়ছে না আসলে, বুঝছো, থাকতে তোমাদেরকে দেখিয়ে দিতাম। যাই হোক, এই ছবি আশা করি তোমরা সবাই দেখেছো। বুনসেন বার্নারের একটা ছবি আছে, সেই বুনসেন বার্নারের এই একটা টেম্পারেচারই আমাদের লাগবে, কারণ সেটা হাজারি স্যার বলেছে লাগবে।
ঠিক আছে, এই একটা টেম্পারেচারে আমরা মুখস্থ করবো। সেটা কি? জারণ মণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা 1570 ডিগ্রি সেলসিয়াস। 1570 ডিগ্রি সেলসিয়াস কোন মণ্ডলের? জারণ মণ্ডলের। ঠিক আছে, কোন মণ্ডলের? জারণ মণ্ডলের। এটা আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এরপরে আসো, নিচের কোনটিতে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহৃত হয়? তার জালি ব্যবহৃত হয় কোনটিতে তাপ দেওয়ার জন্য? এটা মুখস্থ করে ফেলতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে। হাজারি স্যার স্পেশাল কোয়েশ্চেন এটা, ঠিক আছে, এটা হাজারি স্যার স্পেশাল কোয়েশ্চেন। কোনটিতে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহার করা হয়? অ্যান্সার হলো কনিক্যাল ফ্লাস্ক। অ্যান্সার হলো কনিক্যাল ফ্লাস্ক। আমি তো মেডিকেলে, বেসিক্যালি আমার আসলে এগুলো খুব একটা ইউজ করতে হয় না, কিন্তু আমার যেগুলো তোমার ঢাকা ভার্সিটির ফ্রেন্ডরা আছে তাদের কাছে আমি শুনেছিলাম যে তারা তার জালি দিয়ে আসলে সবই মোটামুটি তোমার গরম করে, বুঝছো? তাই যেহেতু হাজারি স্যার বলেছে স্পেসিফিক হলো কনিক্যাল ফ্লাস্ক, তাই হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক আমরা ধরে নিব। আচ্ছা, এরপরে আসো, একটি বিডিএইচ কোম্পানির কেনা, আচ্ছা, ডাইইথাইল ইথার। এই যে এই জিনিসগুলো, এই কোয়েশ্চেনগুলো একদম 40 পর্যন্ত, ঠিক আছে, একদম 40 পর্যন্ত এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার বুদ্ধি কি? অ্যান্সার করার বুদ্ধি হচ্ছে খুবই সিম্পল। হাজারি স্যার তোমাকে চোখের সামনে সব কিছু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে হাজারি স্যারের বইয়ে একটা সুন্দর ছক আছে, তাই না? হাজারি স্যারের বইয়ে একটা সুন্দর ছক আছে, সেই ছক থেকে আমি কিছু জিনিস পিক করেছি, সেটা এখানে দেখো। এই কয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই 6টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই 6টা মাস্ট জানতে হবে তোমাকে। এখান থেকে কি কি জানতে হবে? প্রতীক কি সেটা জানতে হবে, তাদের এই যে চিহ্নটা কি সেটা জানতে হবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদিও এরকম চিহ্ন দিয়ে কোনো কিছু আসবে না, কিন্তু তোমাকে বলবে নিচের কোন হ্যাজার্ড সিম্বলের মধ্যে মাথার খুলি আছে, নিচের কোন হ্যাজার্ড সিম্বলের মধ্যে মাথার খুলি আছে, নিচের কোন হ্যাজার্ড সিম্বলের মধ্যে ক্রস চিহ্ন আছে, ঠিক আছে? তাহলে তুমি যদি এগুলো না জানো, মাথার খুলি যদি চোখে না দেখো, ক্রস যদি চোখে না দেখো, আগুন যদি চোখে না দেখো, জারণ শিখা যদি চোখে না দেখো, তুমি কি সেগুলো অ্যান্সার করতে পারবা? বলো, অ্যান্সার করতে পারবা না, তাই না? তাই হচ্ছে আমাদের এগুলো জানতে হবে। প্রতীক টিতে কি টক্সিক, তাই না? টিতে কি টক্সিক, টক্সিকের জন্য অন্তত আমাদের এই কটা এক্সাম্পল মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আচ্ছা, এই পিডিএফটা তোমাদেরকে দেওয়া হয়ে গিয়েছে অলরেডি গ্রুপের, লাইভের হচ্ছে ক্যাপশনের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, টি প্লাস যেটা, সেগুলো হচ্ছে এর বাপ, ঠিক আছে, বুঝছো? টক্সিকের বাপ, ভেরি মাচ টক্সিক, ভেরি টক্সিক। তাহলে এটার অ্যান্সার কি? মার্কারি, তার সাথে মার্কারির জন্য +2+ দুটোই, তারপর হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, আর হচ্ছে নিকোটিন, ঠিক আছে, আর হচ্ছে নিকোটিন। তারপরে আসে হচ্ছে আমাদের XN, হার্মফুল, ঠিক আছে, একটা হচ্ছে হার্মফুল, আর একটা আছে হচ্ছে ইরিটেন্ট, একটা হার্মফুল, একটা ইরিটেন্ট। খেয়াল করবা, হার্মফুলে কিন্তু এন দেওয়া, হার্মফুলে এন আছে, হার্মফুলে এন, আর আই যেটা সেটা দিয়ে হচ্ছে ইরিটেন্ট বা উত্তেজক, ঠিক আছে? তাহলে উত্তেজক আর হচ্ছে হার্মফুলের মধ্যে গোলমাল করা যাবে না কিন্তু। তাহলে হার্মফুল কি কি আছে আমাদের? ব্লিচিং পাউডার, পেইন্ট, আরটা হচ্ছে ফ্লোর পলিশ, ঠিক আছে? আর উত্তেজকের মধ্যে কি কি আছে? সোপ পাউডার, সিমেন্টের গুঁড়া, বিরঞ্জক বা ডাইলুটেড অ্যাসিড আর বেস। ওকে, আচ্ছা, এরপর আসে হচ্ছে আমার ফ্ল্যামেবল আর হচ্ছে ভেরি মাচ বা এক্সট্রিমলি ফ্ল্যামেবলের মধ্যে কি কি আছে? ফ্ল্যামেবলের মধ্যে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, জিঙ্ক পাউডার, আর হচ্ছে অ্যারোসল। আর ভেরি ফ্ল্যামেবল বা এক্সট্রিমলি ফ্ল্যামেবল কিভাবে প্রকাশ করতেছে আমরা? F+ দিয়ে, ঠিক আছে? এই চিহ্নগুলো জানতে হবে, তোমাকে হয়তো এই যে পুরোটা দিতে পারবে না মেডিকেল অ্যাডমিশন টেস্টে, কিন্তু তারা এই প্রতীকটা তো উল্লেখ করে দিতেই পারে। তারা বলবে এই F প্রতীক দ্বারা কি বোঝানো হয়, তারা বলবে এই XI প্রতীক দ্বারা কি বোঝানো হয়, দিতে পারে না? এরকম কোয়েশ্চেন দিতেই পারে। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে F+ আমরা কি বুঝতেছি? এক্সট্রিমলি ফ্লেমেবলের মধ্যে কি কি আছে দেখো। এই যে ডাইইথাইল ইথার, যেটা আমরা একটু আগে একটা কোয়েশ্চেনে দেখলাম, তারপরে আছে LPG, CNG, আর এটা হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত জানাও কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, অ্যাসিটিলিনের সংকেত জানাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখন আসলে আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। আচ্ছা, ডাইইথাইল ইথারে তোমরা একটু আগে কোন চিহ্নটা দেখেছো? ঘ নাম্বার, তাই না? একটু আগে দেখেছি আমরা ঘ নাম্বার। আচ্ছা, এই ক নাম্বার চিত্রটা দেখানো হয়নি। ক নাম্বারটা কি? ক নাম্বার হচ্ছে জারক, ঠিক আছে? ক নাম্বার হচ্ছে জারক, খুব ইম্পর্টেন্ট। জারক একটা বৃত্তের উপরে আগুনের শিখা, এইভাবে উল্লেখ করে বলে দেবে একটা বৃত্তের উপরে আগুনের শিখা নিচের কোন হ্যাজার্ড সিম্বলের মধ্যে পাওয়া যায়? অ্যান্সার কি? জারক, বৃত্তের উপরে জারণের শিখা, আচ্ছা সরি, বৃত্তের উপরে আগুনের শিখা। ওকে, এই যে আরেকটা কোয়েশ্চেন, এই চিহ্নটা দিয়ে কি বোঝানো হচ্ছে? জারক পদার্থ। মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার এরকম করে চিত্র দিতে পারবে না, আমি যেভাবে মুখে বললাম, বৃত্তের উপরে জারক শিখা বা বৃত্তের উপরে হচ্ছে তোমার আগুনের শিখা, এরকম করে উল্লেখ করে বলে দেবে। আচ্ছা, তারপর হচ্ছে এই চিহ্নটা কি? এই চিহ্নটা মানে হচ্ছে দাহ্য, ঠিক আছে? এই চিহ্নটা মানে কি? দাহ্য। আচ্ছা, XI একটু আগে আমরা পড়ে আসলাম, ইরিটেন্ট, সেটা হচ্ছে উত্তেজক, তাই না? ইরিটেন্ট হচ্ছে উত্তেজক। আচ্ছা, MSDS এর পূর্ণ নাম কি?
এটা কি মুখস্থ। MSDS এর পূর্ণ নাম কি? মুখস্থ। কিছু কিছুর পূর্ণ নাম আমাদের খুবই সুন্দর করে জেনে ফেলতে হবে। MSDS, ঠিক আছে? আমি চেষ্টা করব তোমাদেরকে কেমিস্ট্রির যতগুলো পূর্ণ নাম আছে সবগুলো একসাথে করে একটা শীট প্রোভাইড করতে, ঠিক আছে? শীট প্রোভাইড করতে তোমরা আমাদের সাথেই থাকো। আমি বেশ কিছু ছোট ছোট জিনিস তোমাদের জন্য যেগুলো অনেক বেশি দরকার, মোটামুটি সূত্রগুলো একসাথে, ঠিক আছে, মোটামুটি হচ্ছে আমাদের এই যে ফুল ফর্মগুলো একসাথে, যেটা খুবই হ্যাফাজার্ডভাবে থাকে সবখানে, এই সব কিছু একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তোমাদের জার্নি যতটুকু ইজি করা যায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আসে MSDS এর পূর্ণ নাম কি? ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট আমার সাথে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আমার সাথে মুখস্থ করে ফেলতে হবে। এরপরে আসো শুষ্ক কারণ। শুষ্ক কারণ এটার জন্যই আমি এই যে ছোট্ট একটা নোট অ্যাড করেছিলাম তোমাদের এখানে, এখানেও মনে হয় অ্যাড করেছি, থামো, এই যে দেখো, কঠিন শুষ্ক কারক, তরল শুষ্ক কারক, ম্যাক্রো, মাইক্রো আর সেমি মাইক্রো। কঠিন শুষ্ক কারক হিসেবে কারা কারা কাজ করে মুখস্থ করে ফেলতে হবে। তরল শুষ্ক কারক হিসেবে কারা কারা কাজ করে এগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? কঠিন শুষ্ক কারক কে কে আছে দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, P2O5, SiO2, যেটাকে আমরা আরেকটা নামে সিলিকা জেল বলি, ঠিক আছে? এটা হোয়াইট লিখেছে মানে এটা কালার আসলে সাদা। তরল শুষ্ক কারক হিসেবে কে কাজ করে? কনসেন্ট্রেটেড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড। কি বলেছি? কনসেন্ট্রেটেড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এরপর আসে হচ্ছে ম্যাক্রো, সেমি মাইক্রো আর মাইক্রো। এই তিনটার মধ্যে এই জিনিসটাই বারবার আসে, ম্যাক্রোতে কতটুকু ভর পরিমাপ করা যায় বা ম্যাক্রোতে কতটুকু ওজনের ভর নেওয়া যায়, সেমি মাইক্রোর ক্ষেত্রে কতটুকু, মাইক্রোর ক্ষেত্রে কতটুকু। আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে ম্যাক্রো আর সেমি মাইক্রো, এর মধ্যে কোনটা পরিবেশ বান্ধব অ্যান্ড কোনটা পরিবেশ দূষক। তাহলে আমি একসাথে সবই লিখেছি, যা যা কিছু তোমাদের লাগবে। ম্যাক্রো হচ্ছে 0.5 to 2 গ্রাম, সেমি মাইক্রো হচ্ছে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম, এককগুলা খেয়াল করতে হবে। মাইক্রো হচ্ছে 5 to 20 মিলিগ্রাম, একক খেয়াল করতে হবে এগেইন, ঠিক আছে? ম্যাক্রো হচ্ছে পরিবেশ দূষণ করবে, ম্যাক্রো পরিবেশ দূষণ করবে অনেক বেশি পরিমাণ না, দেখো অলমোস্ট গ্রামে চলে গিয়েছে, তার মানে সে পরিবেশ দূষণ করবে। সেমি মাইক্রো পরিবেশ বান্ধব, ঠিক আছে? একটা কোয়েশ্চেন আসতে পারে, আপু মাইক্রো যেটা আরো কম নিচ্ছি, তাই না? তাহলে কেন মাইক্রো অ্যান্সার হইলো না, বা কেন মাইক্রো পরিবেশ বান্ধব না? কারণ হয় কি, মাইক্রো অ্যানালাইসিসে আমাদের প্রচন্ড পরিমাণে টাইম লাগে, বুঝছো? মাইক্রো অ্যানালাইসিসে প্রচন্ড পরিমাণে টাইম লাগে, মাইক্রো অ্যানালাইসিসে অনেক বেশি যন্ত্রপাতি লাগে, অ্যান্ড দ্যাট ইজ টু মাচ কস্টলি। এই জন্য আমরা মাইক্রোটা আসলে সেভাবে ইউজই করি না, ঠিক আছে? ইউজ করা হয় না মাইক্রো। এত কিছু পড়লাম, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ব্লা 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 ব্লা, এইসব কিছু কোন যন্ত্রে ইউজ করে, কোন যন্ত্রে নিয়ে তুমি নাম ডেসিকেটর। আচ্ছা, শুষ্ক কারক হিসেবে কি কাজ করে একটু আগে পড়ে আসছি আমরা, হোয়াইট, P2O5। আচ্ছা, এলপিজি সিএনজি আমরা পড়ে এসেছি, তাই না? এলপিজি সিএনজিও পড়ে এসেছি, সবার লাস্টের দিকে এটা পড়েছিলাম, ক অ্যান্সার। আচ্ছা, সেমি মাইক্রো পদ্ধতিতে নিচের কোনটি গ্রহণযোগ্য আমাদের জানতে হবে, সংকেত সহ জানতে হবে, সংকেত সহ পারতে হবে, ঠিক আছে? সংকেত সহ জানতে হবে, সংকেত সহ পারতে হবে। আচ্ছা, রেকর্ড থাকবে, এটার একজন জিজ্ঞেস করেছো, হ্যাঁ রেকর্ড থাকবে, হ্যাঁ অবশ্যই রেকর্ড থাকবে। আচ্ছা, তারপরে আমি সাজেস্ট করবো যে তোমরা হচ্ছে আমার সাথে সাথে দেখে ফেলো, ঠিক আছে? আমার সাথে সাথে দেখে ফেলো, আমার সাথে সাথেই পড়ে ফেলো। তাহলে আমার সাথে সাথে দেখলে, আমার সাথে সাথে পড়লে, এই যে আমি বারবার করে বলছি একটা কথা, এই যে আমি বারবার করে অ্যান্সার দিচ্ছি, বারবার করে একটা কথা বারবার বলছি, কেন? কারণ যাতে এটা তোমার মাথায় গেঁথে যায়, ঠিক আছে? যাতে এটা মাথায় গেঁথে যায়। যতই বলো হিউম্যান সাইকোলজি সেজ যে তুমি যখন একটা জিনিস লাইভ দেখবা, তুমি যখন একটা জিনিস রেকর্ডেড দেখবা, তুমি জানো যে লাইভে যা বলছে রেকর্ডেডও তাই বলছে, কিন্তু স্টিল লাইভে যে অ্যাকচুয়ালি কানেকশনটা বিল্ড আপ হয় এটা কখনো একটা রেকর্ডেড হবে না, ঠিক আছে? তাই এই জন্য আমাদের কোর্সের ফিচারে লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাস বোথ রাখা আছে, যাতে তুমি তোমার ফ্রি টাইমে একটা জিনিস দেখতে পারো। লাইভ ক্লাস হচ্ছে তোমার সাথে যাতে ডিরেক্ট কমিউনিকেশন হয়, ঠিক আছে? টিচারের কথাগুলো যাতে তোমার মাথায় বারবার করে হিট করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জন্য আমি বলবো তোমরা যতটুকু পারো, যারা যারা পারো লাইভে দেখে ফেলো, যারা পারছো না একান্ত কাজের কারণে তারা পর রেকর্ডেড দেখো, রেকর্ড তো অবশ্যই থাকবে। আচ্ছা, সেমি মাইক্রো পদ্ধতিতে এটা বলছিলাম, থায়োঅ্যাসিটামাইডের সংকেত মুখস্থ করে ফেলতে হবে। কি করতে হবে? থায়োঅ্যাসিটামাইডের সংকেত মুখস্থ করে ফেলতে হবে। কি আছে? CH3CSNH2 মুখস্থ থাকতে হবে থায়োঅ্যাসিটামাইড। আচ্ছা, ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের বিকল্প রূপে ব্যবহৃত হয় কোনটা? বিষাক্ত বেনজিনের বিকল্প রূপে ব্যবহৃত হয় কোনটা? টলুইন, এটা হচ্ছে টলুইন।
এটা আমার কাছে লেখা থাকার কথা। এই যে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট বিকল্প পদার্থ হচ্ছে CHCl3, যেটা ক্লোরোফর্ম একটা কার্বন টেট্রাক্লোরাইড। এই দুটার বদলে আমরা কি ইউজ করি? হচ্ছে হেক্সেন। হেক্সেনের সংকেত আমরা আশা করি সবাই জানি C6H14। বেনজিন আর জাইলিন এই দুটার বদলে কি ইউজ করা হয়? টলুইন। ঠিক আছে, বেনজিন আর হচ্ছে জাইলিন এই দুটার বদলে কি ইউজ করা হয়? টলুইন। এটাই আমাদের কোয়েশ্চেন আসছে, দেখো এটাই আমাদের কোয়েশ্চেন আসছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি নোট করেছিলাম, সেটা হচ্ছে যে বেনজিন আর জাইলিনের মধ্যে যে টলুইন পড়লাম না আমরা, আর এখানে CCl4 পড়লাম, এদেরকে নিয়ে টুকটাক একটু এক্সট্রা কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আমাদের অগ্নি নির্বাপক রূপে, এটা একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা কোয়েশ্চেন। ঠিক আছে, অগ্নি নির্বাপক রূপে কাজ করে কোন যৌগ? অ্যান্সার হচ্ছে CCl4, যেটাকে আরেকটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে পাইরিন। ঠিক আছে, তার নাম হলো পাইরিন। আমার যতদূর মনে পড়ে অপশনের মধ্যে পাইরিন ছিল। ঠিক আছে, পাইরিন কথাটা ছিল, CCl4 উল্লেখ করা ছিল না। তাহলে আমাকে দুইটা নামই জানতে হবে। অগ্নি নির্বাপক যন্ত্রে বা অগ্নি নিবারক যন্ত্রে কোন গ্যাস ইউজ করা হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, তাহলে আসলে আমরা আমাদের MCQ ফিরে যাই। আমি চাচ্ছি যে লিস্ট তোমরা মোটামুটি জাস্ট শুধুমাত্র MCQ ছাড়াও এর আশেপাশের জিনিসগুলো তোমাদের যাতে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তারপরে তাহলে যেটা বুঝে গেলাম আমরা, এটা অ্যান্সার হচ্ছে টলুইন। আচ্ছা, এরপরে আসো, কোন স্থানে অ্যাসিড পড়লে কোন দ্রবণ ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে ক্ষার পড়লে কোন দ্রবণ ব্যবহার করা হয়। দুইটা অ্যান্সার। ঠিক আছে, দুইটা অ্যান্সার। কিন্তু আমাদের হাজারি স্যারের একটু প্যাঁচানো জিনিস পছন্দ মনে হয়, বুঝছো? একটু প্যাঁচানো জিনিস পছন্দ। তাই বইয়ের মধ্যে লেখা আছে, আমাদের বইয়ে লেখা আছে, তোমরা হাজারি স্যারের বই খুললেই দেখতে পাবে, বইয়ে লেখা আছে হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেট দিই আমরা যদি হচ্ছে চোখের মধ্যে অ্যাসিড পড়ে। ঠিক আছে, 5% বোরিক অ্যাসিড মানে H3PO3 বোরিক অ্যাসিড দেই আমরা যদি চোখের মধ্যে ক্ষার পড়ে। ঠিক আছে, যদি চোখের মধ্যে ক্ষার পড়ে। কিন্তু না, হাজারি স্যারকে তো একটু পেঁচাইতে হবে, তাই হাজারি স্যার এই অপশন ঠিকই রেখেছে 5% সোডিয়াম বাইকার্বনেট। আরেকটা জায়গায় বোরিক অ্যাসিডের জায়গায় উনি 5% না দিয়ে সেটাকে 0.1 মোলার দিয়েছে। ঠিক আছে, শতকরাকে চেঞ্জ করে উনি মোলার বানিয়েছে। সমস্যা নেই, আমরা হচ্ছে 5% বোরিক অ্যাসিডও মাথায় রাখবো, আমরা 0.1 মোলার বোরিক অ্যাসিডও মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, হাজারি স্যার বলেছে মানে 0.1 মোলার বোরিক অ্যাসিড, এটাই মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার চান্স বেশি। যদিও ভিতরের মধ্যে কোথাও 0.1 মোলার বইয়ের মধ্যে বলা নাই, সবখানে বলা 5%। কিন্তু দেখবা তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই কোয়েশ্চেন আসলে 0.1 মোলার দিয়ে আসবে। কেন? কারণ ভিতরের থেকে কোয়েশ্চেন বেশি আসে হচ্ছে অনুশীলনী থেকে, যেটা সত্য। ঠিক আছে, যেটা সত্য। আচ্ছা, তারপর আসো 100 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম অক্সালিক অ্যাসিড আসবে না? এটা জীবনেও আসবে না, এই ম্যাথ জীবনেও আসবে না। ঠিক আছে, বাদ। আচ্ছা, নিচের কোনটি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ? আমরা অলরেডি পড়ে ফেলেছি। সেমি মাইক্রো পদ্ধতিতে নমুনার পরিমাণ আমরা অলরেডি পড়ে ফেলেছি। রেঞ্জের মধ্যে যেটা পড়ে সেটাই আমরা দাগাবো। 50 to 200 পড়েছি না আমরা, 50 to 200 রেঞ্জের মধ্যে একটাই পড়ে। ঠিক আছে, এই একটাই পড়ে। আয়তনিক বিশ্লেষণে কোনটা ব্যবহার করা হয়? আয়তনিক বিশ্লেষণে পিপেট। ঠিক আছে, আয়তনিক বিশ্লেষণে পিপেট, এটা নিয়ে আমার একটু ছোট্ট একটা নোট আছে, আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি। সেই মাইক্রো পদ্ধতিতে যেটা একটু আগে পড়াশোনা না, থায়োঅ্যাসিটামাইড সেম কোয়েশ্চেন। ঠিক আছে, একটু খেয়াল করবো, দেখবা একটু খেয়াল করো। দেখো, আমি তোমাকে কেন সংকেত মুখস্থ করতে বলেছি? কারণ হচ্ছে CH3CSNH2, তাই না? তুমি যদি সংকেত মুখস্থ না করে জাস্ট একটু চোখে দেখে রাখো, আচ্ছা সংকেতটা এরকম অপশনের মধ্যে যেটা থাকবে আমি সেটা দেখাই দেবো। তখন তুমি কি করবা? এখানে তো হাজারি স্যার দয়া করেছে দেখে এটা ঘ নাম্বার অপশনে দিয়েছে। তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই ঘ নাম্বার অপশনটা সবার আগে দিবে। ঠিক আছে, যারা আমি চোখে দেখেছি এটা তো এরকমই ছিল দেখতে, এই মনে করে দেখবা, ক নাম্বার অপশনেই দেখবা যে দেখো এইটা মাঝখানে CS। ঠিক আছে, মাঝখানে CS, এক পাশে NH2 আছে, আরেক পাশে যে CH3 জায়গায় এখানে আরেকটা NH2 লাগিয়ে দিয়েছে। খুবই কাছাকাছি অপশন, অ্যান্ড পরীক্ষার হলে তোমার এই অপশনটাই ক নাম্বারে দেওয়া থাকবে। তোমার শুরুতে ক নাম্বার দেখে মনে হয় এটাই তো পড়ছি, আরে এটাই তো অ্যান্সার, ক নাম্বার দেখা দিয়ে চলে আসবা, পরে দেখা যাবে পরীক্ষার পরে রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবেই ভালো পরীক্ষা দিয়ে রেজাল্টগুলো খারাপ হয়। তাই খেয়াল করতে হবে, ক নাম্বারের অপশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্র্যাপ হয়। ক নাম্বার অপশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাকে ট্র্যাপে ফেলার জন্য দেয়া হয়। তাই ক নাম্বার অপশন দাগানোর সময় খেয়াল করে দাগাবে। ঠিক আছে, খেয়াল করে দাগাবে। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ক, এটা অ্যান্সার হলো ক। আচ্ছা, এরপর আসো 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা কত? 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা, এটা আমরা একটু আগে মনে পড়ে এসেছি, তাই না? 4 ডিজিট নামের মধ্যে বলা আছে 4টা ডিজিট, তার মানে দশমিকের পরে 4টা সংখ্যা মাপতে পারবে। ঠিক আছে, দশমিকের পরে 4টা সংখ্যা মাপতে পারবে, ইজি।
আচ্ছা এখন আসো এই কোয়েশ্চেনগুলো আই গেস আমাদের রিপিট হবে এখন। ল্যাবরেটরিতে কখন নিরাপদ চশমা ব্যবহার করতে, দেখো এটা আমি অলরেডি পড়ে ফেলেছি। তখন আমি বলেছিলাম যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2017-তে এসেছে, ঠিক আছে 2017-তে এসেছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, দেখছো আসছে এটা আসছে, এত ইজি কোয়েশ্চেনটাই এসেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 0.10 মোল পার লিটার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনে 0.01 মোলার দ্রবণ তৈরি করতে কোন সেটটা সবচেয়ে বেশি উপযুক্ত, কোন সেটটা সবচেয়ে বেশি উপযুক্ত, এগুলো আমাদের কোথাকার কোয়েশ্চেন, এগুলো হাজারি স্যার স্পেশাল কোয়েশ্চেন। হাজারি স্যারের একমাত্র অনুশীলনীতে এইসব উদ্ভট কোয়েশ্চেন দেওয়া থাকে, এসব উদ্ভট কোয়েশ্চেন এখান থেকেই পিক করা হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মুখস্থ করতে হবে মেজারিং সিলিন্ডার ও আয়তনিক ফ্লাস্ক, ঠিক আছে মেজারিং সিলিন্ডার ও আয়তনিক ফ্লাস্ক, দেখো ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন। আচ্ছা পাইরেক্স গ্লাস তৈরিতে ব্যবহার করে, একটু আগেই বলে আসছি যে পাইরেক্স গ্লাস থেকে একটা জিনিসই জানতে চাওয়া হয় উৎপাদ হিসেবে, তার মানে তার পার্ট হিসেবে, তার উপাদান হিসেবে, সেটা হচ্ছে B2O3 দেখো B2O3, ঠিক আছে প্রমাণ পেয়েছো B2O3। তাহলে আপু যেটা বলে মুখস্থ করতে হবে সেটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে আপু যেটা বলতেছে পড়তে হবে সেটা মাস্ট পড়তে হবে, হাজারি স্যার স্পেশালগুলো মাস্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে চোখের সামনে তোমাদেরকে প্রমাণ দিচ্ছি যে এগুলাই আসে। আচ্ছা এরপরে আসো কোন সেটটা তরল পদার্থের সঠিক আয়তন মাপার জন্য উপযুক্ত হবে, পিপেট ও বুরেট, ঠিক আছে পিপেট ও বুরেট, তরল পদার্থের জন্য পিপেট ও বুরেট, একটু আগেও বলে আসছি টাইট্রেশনের ক্ষেত্রে পিপেট ও বুরেট, তরল পদার্থের জন্য পিপেট ও বুরেট। আচ্ছা কোন পদার্থ কাচের পাত্রকে ক্ষয় করে, ঠিক আছে এই যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড রিলেটেড জিনিসপত্র বইটাও আসে, ঠিক আছে বইটাও আসে, রিটার্নে আসে। আর হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সংকেত, তারপরে তোমার হচ্ছে বিক্রিয়া, এগুলো ঢাকা ভার্সিটির রিটার্ন বলো, তারপরে হচ্ছে তোমার বইটার রিটার্ন বলো, সেগুলোর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা তো যারা প্রি মেডিকেল আছো তাদের জন্য এই হাইড্রোফ্লোরিক অ্যাসিডটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আচ্ছা তাহলে আমাদের মেডিকেলে কি আসবে, আমাদের মেডিকেলে আসবে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ইউজ কি, ব্যবহারটা কি, ব্যবহার হচ্ছে সেটাকে কাচের মধ্যে ক্ষয় করার জন্য, অথবা কাচের পাত্র খোদাই করার জন্য, অথবা কাচের পাত্রের নকশা তৈরি করার জন্য হাইড্রোফ্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ, আচ্ছা এটা নিয়ে হচ্ছে একটু লেখা আছে আমার কাছে, দেখো সেটা হলো কিছু আছে যেটা একসাথে, মানে তারা বোথ ক্ষয়কারী অ্যান্ড বিষাক্ত, তারা বোথ কার্সিনোজেনিক অ্যান্ড টক্সিক, তাই না এরকম আছে না, তারা বোথ হচ্ছে ফ্লেমেবল অ্যান্ড হার্মফুল, এরকম মিক্স আছে কিছু পদার্থ। তো এগুলোর ক্ষেত্রে একসাথে লেখা নাইট্রো অ্যানিলিন, ক্লোরোফেনল, তারপর হচ্ছে CCH3 ক্লোরোফর্ম, CH3CN লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, এরা হচ্ছে বোথ ফ্ল্যামেবল অ্যান্ড বোথ টক্সিক, ঠিক আছে বোথ দাহ্য অ্যান্ড বিষাক্ত। এই ফেজের মধ্যে কি ফ্লেমেবল আর হচ্ছে হার্মফুল একসাথে করে তোমাদেরকে লিখেছি, কারণ এই জিনিসগুলো উল্টাপাল্টা হয়, ঠিক আছে একটা ছক আছে হাজারি স্যারের বইয়ে, সেই ছকটা তোমরা বারবার পড়ো, স্টিল কেন জানি এই যে যেটা দুই জায়গায় দেয়া আছে সেগুলো ভুল করে ফেলো, ঠিক আছে সেই জন্য আমি একসাথে লিখে ফেলেছি, যাতে তোমরা এটা লিখে ফেলবা, আমার সাথেই লিখে ফেলবা, শুধুমাত্র PDF চোখের সামনে রেখে দিলে হবে না, PDF এ এগুলো লিখতে হবে, ঠিক আছে এগুলো লিখতে হবে, হাতেই লিখলে মনে থাকবে, বারবার বলছি। আচ্ছা ইথানল, বেনজিন আর টলুইন, এই তিনটা হচ্ছে বোথ ফ্ল্যামেবল আর হার্মফুল। আচ্ছা শুধু সি বা শুধু ওকে ঠিক আছে শুনতে পাচ্ছ তোমরা, তাই না শুনতে পাচ্ছ, প্রিভিয়াস ওটা 4 শেষ হয়ে গেছিল আসলে। ঠিক আছে শুনতে পাচ্ছ তোমরা, তাই না শুনতে পাচ্ছ, প্রিভিয়াস ওটা 4 শেষ হয়ে গেছিল আসলে। ঠিক আছে তাই না, আচ্ছা ঠিক আছে এখন বলেছে, এখন ঠিক আছে সব ওকে ঠিক আছে তাহলে শুরু করি আবার। তাহলে এই যে এই কয়েকটা জিনিস আমি একসাথে বুলেট আকারে তোমাদেরকে দিলাম, ঠিক আছে এই বুলেট জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে বুলেট জিনিসগুলো মাথায় বুলেটের মতো করে রাখতে হবে। আচ্ছা এরপরে আসো আমরা ফেরত যাই আবার আমাদের কোয়েশ্চেনে, কই গেল নিচে কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ, একটু আগে পড়ে এসেছি তাই না, ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড,
আরে লিখে না কেন? আচ্ছা হাইড্রোক্সাইড, ঠিক আছে গেল। আচ্ছা বুনসেন বার্নারের শিখার সবচেয়ে উপরের অংশটার নাম কি? বলেছিলাম না যে ওই চিত্র থেকে একটা জায়গা থেকেই কোয়েশ্চেন আসে, জারণ মণ্ডল 1570, দেখো ওইটাই আসছে বুনসেন বার্নারের ওই একটা পোর্শন ইম্পর্টেন্ট, ঠিক আছে, জারণ মণ্ডল, যেটা টেম্পারেচার সহ মনে রাখতে হবে। আচ্ছা কোন গ্যাসটি শ্বাসযন্ত্রের প্রদাহ সৃষ্টি করে? এই যে একটা কোয়েশ্চেন, দেখো এই যে একটা কোয়েশ্চেন, অ্যান্সার হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। মিথেন অনেক বেশি টক্সিক একটা গ্যাস আমাদের জন্য, সেটা অবশ্যই তোমার শ্বাসনালীতে প্রদাহ তৈরি করবে, ঠিক আছে। একটা কার্বন মনোক্সাইড অবশ্যই তোমার শ্বাসনালীতে প্রদাহ তৈরি করবে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড একটা নির্দিষ্ট পরিমাণে সহ্য, কারণ আমরা সবসময় কার্বন ডাইঅক্সাইড মানে আমাদের শ্বাসযন্ত্র থেকে যাচ্ছে আর আসতেছে, তাই না? তাহলে বাট কার্বন মনোক্সাইড অবশ্যই শ্বাসযন্ত্রের প্রদাহ তৈরি করবে, কিন্তু এটা যেহেতু হাজারি স্যার বলেছে যেটা অ্যান্সার হচ্ছে সালফার ডাইঅক্সাইড, তাই আমরা চোখ বন্ধ করে হাজারি স্যারের কথা মেনে নিব, অ্যান্সার হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। এইসব কোয়েশ্চেনে বেশি চিন্তা করা যাবে না, এইসব কোয়েশ্চেনে মাথা খাটানো যাবে না, এইসব কোয়েশ্চেনে হাজারি স্যার যা বলছে তাই, ওকে, হাজারি স্যার যা বলছে তাই, অ্যান্সার হচ্ছে সালফার ডাইঅক্সাইড। নিচের কোন গ্যাসটি দাহ্য নয়? এটা আগে আমরা সবাই জানি, তাহলে অ্যান্সার হচ্ছে অক্সিজেন, অ্যান্সার হলো অক্সিজেন। নিচের কোন গ্যাসটি দাহ্য নয়? অ্যান্সার হচ্ছে অক্সিজেন, কারণ কি অক্সিজেন হচ্ছে নিজে পুড়ে না কিন্তু অন্যকে পোড়ায়, অক্সিজেন নিজে পুড়ে না কিন্তু অন্যকে পোড়ায়। আচ্ছা এরপর আসে নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? কার্সিনোজেনিক কোনটা? অ্যান্সার হচ্ছে HCHO। কার্সিনোজেনিক কোনটা? মুখস্থ করে ফেলতে হবে, কার্সিনোজেনিক হচ্ছে HCHO। আচ্ছা ফরমালিন গেল, ফরমালিনের কাহিনী গেল। এখন আসে হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক, ঠিক আছে। বহুপদী সমাপ্তি সূচকের গুলো আসলে আমাদের সরাসরি মেডিকেল অ্যাডমিশন টেস্টে বহুপদী সমাপ্তি সূচক আসে না, তারপরেও এখান থেকে কিছু তোমার পয়েন্ট আছে পিক করার মতো, ঠিক আছে। যেমন অনেক সময় চলে আসতে পারে, আগে আসতো এগুলো বেশি, এখন আসলে কম আসে, যে নিচের কোনটি সত্য বা নিচের কোনটি মিথ্যা দিয়ে বড় বড় লাইন থাকতো আগে, বুঝছো, একটা মানে 4টা অপশনে 4টা লাইন থাকতো, কিন্তু এখন ইউজুয়ালি সেগুলো আসে না, এত বড় কোয়েশ্চেন আসে না, কারণ 36 সেকেন্ড টাইম তো পার কোয়েশ্চেন, 36 সেকেন্ডে আসলে এত বড় কোয়েশ্চেন ক্র্যাক করা খুবই টাফ হয়ে যায়, তো এই জন্য এখন আসে না। তারপরে বহুপদী সমাপ্তি সূচক থেকে তোমরা সলভ করবা, আমি সবগুলোরই সলভ দিয়ে দিয়েছি এখানে, সবগুলোই সলভ করবা, আর আমি হচ্ছে স্পেসিফিক কিছু পয়েন্ট তোমাদেরকে ধরাই দিচ্ছি, স্পেসিফিক কিছু পয়েন্ট ধরাই দিতে চাই। যেমন আসো ল্যাবরেটরিতে অ্যাপ্রনের ব্যবহারের সুবিধা, এটা তোমরা পারবা। আয়তনিক বিশ্লেষণের ব্যবহৃত কাজ যন্ত্রপাতি কি কি? এই যে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আয়তনিক বিশ্লেষণের কাজ যন্ত্রপাতি কি কি ইউজ করা হয়? মুখস্থ। কনিক্যাল ফ্লাস্ক, বুলেট পিপেট, তিনটাই। কেন? কারণ হাজারি স্যার বলছে, এটা হচ্ছে H, ঠিক আছে, এটা হচ্ছে H, হাজারি স্যার মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা কিছু রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য, এখান থেকে এই 1 নম্বর পয়েন্টটা জেনে ফেলতে হবে, 1 নম্বর পয়েন্টটা আলাদা করে মাথায় ঢুকায় ফেলতে হবে, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড উদ্গায়ী পদার্থ নয়, ঠিক আছে, নয়, ওই জন্য এখানে অ্যান্সার হচ্ছে আমার 2 আর 3। আচ্ছা তারপর আসে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমি তোমাদেরকে সলভ করাচ্ছি না, ঠিক আছে, এই পার্টগুলো থেকে আমি তোমাদেরকে এক্সট্রা যে ইনফরমেশনগুলো জানতে হবে সেগুলো জাস্ট মাথায় ঢুকাই দিচ্ছি, এই ইনফরমেশনগুলো জানতে হবে, কারণ এই আকারে কোয়েশ্চেন তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে কখনোই আসবে না। আচ্ছা এরপরে সোডিয়াম কার্বনেটের বৈশিষ্ট্য, দেখো সি আছে, তার মানে কি সেটা অবশ্যই প্রাইমারি। বাইকার্বনেট যেহেতু, তাহলে সে ক্ষারধর্মী, এটাও আমরা জানি, তাই না, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে ক্ষারধর্মী, কিন্তু এই যে একটা জিনিস জানতে হবে যে সোডিয়াম কার্বনেটের কোনো বিষক্রিয়া নেই, ঠিক আছে। তাহলে এই কোয়েশ্চেনগুলো, বহুপদী সমাপ্তি সূচক কোয়েশ্চেনগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে পড়ার নিয়ম হচ্ছে এরকম, তোমাকে এখান থেকে ইনফরমেশন পিক করতে হবে, সলভ করাটা ম্যাটার না, এখান থেকে ইনফরমেশন পিক করতে হবে। তুমি অ্যান্সার দেখতেছো 1 আর 3, তাহলে তোমাকে একটু দেখতে হবে 1 আর 3টা কেন হলো, তুমি জানো, ইটস ওকে, তাহলে আর মাথা ঘামানোর দরকার নেই। এখান থেকে নতুন জিনিস জানলা যে অপশনের মধ্যে এটাও থাকতে পারে, নিচের কোনটি বিষক্রিয়াযুক্ত পদার্থ, তার মধ্যে একটা অপশন দিবে সোডিয়াম কার্বনেট, যেটা অ্যান্সার না। তুমি এটা কোথা থেকে জানবা? তুমি অনেক হাজারি স্যারের অনুশীলনী খুঁজবা, বইয়ের ভিতরে খুঁজবা, কোনো জায়গায় পাবা না, দেখা যাবে বহুপদী সমাপ্তি সূচকের একটা অপশন এরকম ছিল যে সোডিয়াম কার্বনেটটা বিষক্রিয়াযুক্ত পদার্থ নয়, এরকম একটা হিন্ট তোমাকে এখানে দেয়া ছিল, সেটাই ঘোড়ায় প্যাচে একটা কোয়েশ্চেন বানায় ফেলছে, ঠিক আছে। তাই এখান থেকে যেই ইনফরমেশনগুলো পিক করতে হবে আমি সেগুলো বলে দিচ্ছি তোমাদেরকে, তাহলে এই জিনিসটা এখান থেকে পিক করতে হবে যে সোডিয়াম কার্বনেট কোনো বিষক্রিয়াযুক্ত পদার্থ নয়। আচ্ছা
এরপরে আসো, আচ্ছা এই যেখানে আমি একসাথে উল্লেখ করে বলে দিচ্ছি, ঠিক আছে? ভরভিত্তিক বিশ্লেষণে কি কি ইউজ করা হয়? ভরভিত্তিক বিশ্লেষণে কি কি ইউজ করা হয়? দুটো জিনিস, মাত্র দুটো জিনিস, একটা হচ্ছে স্প্যাচুলা আর একটা হচ্ছে পোর্সেলিন বাটি। একটা স্প্যাচুলা, একটা পোর্সেলিন বাটি, এই দুটোই হচ্ছে ভরভিত্তিক, বাকি সব আয়তন ভিত্তিক। বাকি সব আয়তন ভিত্তিক, মেজারিং ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, বুলেট, পিপেট, কনিক্যাল, ওয়াশ বোতল, বেকার, ফানেল, সব আয়তন ভিত্তিক। তাহলে আলাদা করে ভরভিত্তিক দুটো মুখস্থ করে ফেলবো আমরা, তাই না? আচ্ছা আচ্ছা, এরপরে আসো হচ্ছে, হ্যাঁ এই এমসিকিউটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে দেখো সোডিয়াম এবং সোডিয়াম হাইড্রাইড পানির সংস্পর্শে আসলে আগুন ধরে যায়, তাই না? এই জন্য বেসিনে সরাসরি কখনোই সোডিয়ামের উপরে পানি ফেলা যাবে না, কারণ আগুন ধরে যায়, ঠিক আছে? আগুন ধরে যাবে। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষয়কারী পদার্থ, এটা আমরা আগের এমসিকিউ থেকে জেনে আসছি, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। 3 নম্বর অপশনটা আমরা আগে থেকে জানি, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? সোডিয়াম কার্বনেট আমরা অলরেডি পড়ে এসেছি, সেম দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক। জলীয় দ্রবণ অম্লীয়, একটু আগে পড়ে আসি, জলীয় দ্রবণ ক্ষারীয়, তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে 3-এ কি আছে? এর ক্যালাস বা স্ফটিক পানি আছে। এটা নতুন ইনফরমেশন আমাদের জন্য, একটা নতুন ইনফরমেশন যে সোডিয়াম কার্বনেটের ক্যালাস এবং স্ফটিক পানি আছে। তাহলে এটা বইয়ের মধ্যে দাগায় ফেলো, বইয়ের মধ্যে দাগায় ফেলো। তাহলে যখনই তোমরা এই অভিন্ন বহুপদী শব্দসূচকগুলো দেখবা, আর এর কি হলো, বহুপদী শব্দসূচকগুলো দেখবা, তখন তোমরা এই অপশনটাতে শুধু চোখ দিবা। পরীক্ষার আগের দিন যখন তোমরা এমসিকিউ রিভিশন দিবা, তখন কি এত কিছু দেখার সময় আছে? বলো, তখন কি এত কিছু দেখার সময় আছে? তখন কি করবা? এই অপশনটা এক্সট্রা ইনফরমেশন, শুধুমাত্র এইটার দিকেই চোখটা দিবা, ঠিক আছে? তাহলে এখনই দাগিয়ে ফেলো, হাইলাইট দিয়ে মার্ক করে ফেলো যে এই পয়েন্টটা আমাকে পরীক্ষার হলের আগে বা পরীক্ষার দিনের আগে, আমি সবসময় বলি যে মাথা ঠান্ডা রাখতে, এবং সবাই পরীক্ষার আগের দিন যাতে অ্যাটলিস্ট একবার করে হাজারি স্যারের এমসিকিউ আর ইসাক স্যারের এমসিকিউটা একটু দেখে যায়। তাহলে ওই দিনকে এত কিছু দেখার টাইম আছে? বলো, ওই দিন শুধুমাত্র তুমি এই 3 নম্বর অপশনের দিকে তাকাবা শব্দসূচকের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেগুলো বলতেছি এক্সট্রা ইনফরমেশন, এগুলো দাগায় ফেলো, সবাই হাইলাইটার দিয়ে মার্ক করে ফেলো। আচ্ছা, এরপর আসো, গাঢ় সালফিউরিক অ্যাসিডের বৈশিষ্ট্য কোনটা? এটা হচ্ছে পড়তে হবে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা জানি, কারণ মানে সি নাই, দরকার নেই। পানি শোষী পদার্থ একটু আগে আমরা পড়ে এসেছি যে পানি শোষণ করে, তাহলে সালফিউরিক অ্যাসিড পানি শোষী পদার্থ ও না, একটু আগে আমরা তো শোষী পড়ে নেই, তাই না? একটু আগে আমরা শোষক পড়েছি, তাহলে এটা নতুন ইনফরমেশন, দাগিয়ে ফেলো, হাইলাইট করে ফেলো, সবাই হাইলাইট করে ফেলো। ত্বকের সংস্পর্শে ক্ষত সৃষ্টি করে, এটা গেছে আমরা সবাই জানি, তাই না? কারণ সালফিউরিক অ্যাসিড কি ক্ষয়কারী ছিল। আচ্ছা, তাহলে পানি শোষী পদার্থ নতুন ইনফরমেশন, দাগিয়ে ফেলো। পটাশিয়াম ডাইক্রোমেটের বৈশিষ্ট্য কি? সি আছে, মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড, মিশ্রণ তৈরিতে ব্যবহার করা হয়, আমরা একটু আগে জানি। তারা জারক, এই 3টা আগের ইনফরমেশন, দেখার দরকার নেই, ঠিক আছে? ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে জারক বিজারক একসাথে রাখা যাবে না, ঠিক আছে? অবশ্যই রাখা যাবে না, জারক বিজারক একসাথে রাখলে বিক্রিয়া করে ফেলবে। রিয়েজেন্ট বোতলগুলোকে MSDS পদ্ধতিতে সংরক্ষণ করা উচিত। আচ্ছা, MSDS এর একটু আগে ফুল ফর্ম আমি বলেছি, আমাকে কমেন্টে বলো কার কার মনে আছে MSDS এর ফুল ফর্ম, কার কার মনে আছে বলো। MSDS আসবে, MSDS আসার মতো কোয়েশ্চেন, MSDS এর ফুল ফর্ম হচ্ছে আসার মতো কোয়েশ্চেন। সবাই কমেন্ট করে বলো আমাকে MSDS এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম কি? ঠিক আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ম্যাম বলেছে এখন, ঠিক আছে সকলকে। MSDS আসবে, MSDS আসার মতো কোয়েশ্চেন, MSDS এর ফুল ফর্ম হচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা বলো আমাকে MSDS এর ফুল ফর্ম, কমেন্ট করো, যারা আছো অনেকজন আছো, আমি 54 জনের মতো দেখলাম, কমেন্ট করে ফেলো MSDS এর ফুল ফর্ম কি, ঠিক আছে? ফুল ফর্ম কি? পরীক্ষার হলে যদি চলে আসে, এটা আল্লাহ করে চলে আসুক, আমরা সবাই পারবো, ঠিক আছে? একটা কোয়েশ্চেন আমাদের সবার কমন। আচ্ছা, তাহলে রিয়েজেন্ট বোতলগুলোকে MSDS পদ্ধতিতে সংরক্ষণ করা উচিত, ডেফিনেটলি আনসার এটা। রাসায়নিক দ্রব্যকে প্লাস্টিকের বোতলে রাখা উচিত নয়, ঠিক আছে? রাখা উচিত নয় না, এমন না, কিছু কিছু রাসায়নিক দ্রব্য, সবগুলো তো আর ক্ষয়কারী না, তাই না? কিছু সিম্পল দ্রব্য আছে যেগুলোকে আমরা অবশ্যই, যেমন রাসায়নিক দ্রব্যের মধ্যে কি পড়ে, কিছু তেল জাতীয় পদার্থ আছে, কিছু গ্রিস জাতীয় পদার্থ আছে, যেগুলোকে তো আমরা প্লাস্টিক বোতলের মধ্যে রাখতেই পারি, তাই না? রাখতেই পারি, তাই এটা হচ্ছে অ্যান্সার না। আচ্ছা, সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে, এটা আই গেস আমরা সবাই জানি, সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে কতটুকু ব্যবহার করা হচ্ছে, এটা নতুন ইনফরমেশন না। এখানে থায়াসিটামেট ব্যবহৃত হয়, এটা আমাদের জন্য নতুন ইনফরমেশন না। এটা হচ্ছে পৃথকীকরণ, ধৌতকরণ দ্রুত করা সম্ভব, যেহেতু কম পদার্থ, তাই না? তাহলে এটা আমাদের আসলে আলাদা করে দেখার দরকার নেই পরীক্ষার্থী। এটাও সেম, আমাদের নতুন করে দেখার দরকার নাই, এটাও আমরা অলরেডি পড়ে ফেলেছি। হ্যাঁ, এখান থেকে একটা জিনিস পড়া যায়, সেটা হচ্ছে বার্নল ক্রিম ব্যবহার করতে হবে। আমরা অ্যাসিড পড়লে তো আমরা 5% সোডিয়াম বাইকার্বনেট দিবই, তাই না? সেটা তো দিবই, সেটা ফার্স্ট কাজ। তারপরে আরেকটা জিনিস আছে বার্নল ক্রিমটা তোমরা হাইলাইট করে রাখো এখানে। আচ্ছা, তারপর আসা হচ্ছে 93 কি বলেছে? স্প্যাচুলার সাহায্যে কঠিন রাসায়নিক পদার্থ 4 ডিজিট ব্যালেন্সে স্থানান্তর করা হয়। হ্যাঁ হয়, ভর পরিমাপে, তাই না? ভর পরিমাপে আমাদের স্প্যাচুলা, তাহলে ভর তুমি স্প্যাচুলা দিয়েই তো মাপবা, তাই না? আচ্ছা, তারপর রিয়াজেন্ট বোতলে কনসেন্ট্রেশন আর ডাইলিউটেড লেখা দ্বারা কনসেন্ট্রেট আর ডাইলিউটেড বোঝানো হয়। এটা তোমাদেরকে একটু আগে আমি সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেট আর ডাইলিউটেড দিয়ে বুঝিয়ে দিয়েছি।
আয়তনিক ফ্লাস্কে টিসি দ্বারা টু কন্টেইন বোঝায়, ঠিক আছে? এটা দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে টু কন্টেইন, আর এটা হচ্ছে টিডি। দুইটা ফুল ফর্ম কি? এটা হচ্ছে টু কন্টেইন, আর এটা হচ্ছে টিডি টু ডেলিভার, আর এটা হচ্ছে টিডি টু ডেলিভার। তাহলে হচ্ছে টিডির ফুল ফর্ম টু ডেলিভার, টিসির ফুল ফর্ম টু কন্টেইন। এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা মার্ক করে ফেলো তোমরা, এটা হাইলাইট করে ফেলো। ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য কি ব্যবহার করে? এটা আগে ইনফরমেশন, তাই না? এটা হাইলাইট করার কোনো দরকার নেই। এটাও সেম, আগের ইনফরমেশন, হাইলাইট করার কোনো দরকার নেই। KMnO4 নিয়েও হাইলাইট করার কোনো দরকার আছে না। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে KMnO4 প্রাইমারি স্ট্যান্ডার্ড তো আমরা জানি, আরেকটা তার সাথে হচ্ছে, সরি প্রাইমারি স্ট্যান্ডার্ড তো না, সে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তাই না? এখানে কোনো সি নাই, নো সি, মানে সে প্রাইমারি না। আচ্ছা, স্বনির্দেশক, এটা একটা নতুন ইনফরমেশন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে স্বনির্দেশক, এটা নতুন ইনফরমেশন, এটা হাইলাইট করে ফেলো, এটা হাইলাইট করে ফেলো, স্বনির্দেশক। মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতি, মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতি HPLC, AS, NMR, তিনটাই হচ্ছে মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতি। এইগুলা কিভাবে, এগুলো থেকে কি জানতে হবে আমাদেরকে? এই তিনটাও তোমরা হাইলাইট করবা। কেন এই তিনটা হাইলাইট করবা? অ্যান্ড এই তিনটার পাশে এক্সাম, সরি ক্লাস শেষ হবে আর তোমরা সাথে সাথে এই তিনটার ফুল ফর্ম লিখে ফেলবা, ঠিক আছে? হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোমেট্রি, আর এটা হচ্ছে তোমার NMRটা কি জানি ছিল আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না এখন, ম্যাগনেটিক রেজোনেন্স, সামথিং ম্যাগনেটিক রেজোনেন্স, ঠিক আছে? তাহলে হচ্ছে এই তিনটা লিখে ফেলবা, এই তিনটার ফুল ফর্ম জানতে হবে, তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। এইখান থেকে আসলে কোনো কিছু জানতে হবে না, ঠিক আছে? এই এত দূর পর্যন্ত গড়াবে না ব্যাপারগুলো। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল। সেকেন্ড চ্যাপ্টার আসো। আচ্ছা, সেকেন্ড বলতে আমাদের পরে যারা ফিফথ চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, তোমরা MSDS কি লিখলা? MSDS লিখেছো? ফুল ফর্ম কি? ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। গুড, আচ্ছা ঠিক আছে, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, ওকে। ঠিক আছে, আনিক অ্যান্সার দিয়েছো, সুমাই অ্যান্সার দিয়েছো, সামি অ্যান্সার দিয়েছো, ঝুমা অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। সব মেয়ের অ্যান্সার দিচ্ছ, তাই না? সব মেয়ের অ্যান্সার দিচ্ছ, ছেলেরা কই? হ্যাঁ, ছেলেরা কই? এরকম করলে হবে বলো? এই জন্য মেডিকেলের এই অবস্থা, 60% 70% মেয়েরা চান্স পায়, 30% ছেলেরা চান্স পায়। হ্যাঁ, এই অবস্থা, এই জন্য সব মেয়েরা অ্যান্সার দেয়, মেয়েরা সিনসিয়ারলি পড়াশোনা করে, ছেলেরা কি করো তোমরা? হ্যাঁ, অ্যান্সার দাও। অনেকেই তো আছে এখানে, আমি দেখতে পাচ্ছি, অ্যান্সার দাও না কেন? অ্যান্সার দিতে হবে তো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে খাদ্যদ্রব্য পচনের অন্যতম সহায়ক। আমরা ফিফথ চ্যাপ্টার শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ফিফথ চ্যাপ্টার শুরু করে দিচ্ছি। একটা ক্লাস আসলে 2 ঘন্টা থেকে বেশি হলে তোমরাও মনোযোগ রাখতে পারবা না, আমারও কথা বলতে বলতে গলা ভেঙে যাচ্ছে অলরেডি, ঠিক আছে? তাহলে আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় এই চ্যাপ্টারটা। ফার্স্ট চ্যাপ্টারটাতে যেমন কিছু জিনিস তাও ছিল একটু মুখস্থ করার বা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করার, এই চ্যাপ্টারটা আসলে পুরোটাই মুখস্থ, ঠিক আছে? এই চ্যাপ্টারটা পুরোটাই মুখস্থ। আমি এই চ্যাপ্টারটাতে চেষ্টা করেছি কিছু শর্ট নোট অ্যাড করার, যেখান থেকে ভালো নোট পেয়েছি আমি কালেক্ট করে এখানে অ্যাড করার চেষ্টা করেছি। আর তারই সাথে হচ্ছে এইখানে আসলে হাজারি স্যারের স্পেশাল টাইপের কোয়েশ্চেন কম আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এইখানে চ্যাপ্টারের ভিতরে পড়লে মোটামুটি যা আছে সব এগুলা দিয়েই আসলে MCQ বানানো, ঠিক আছে? আলাদা করে পড়ার জিনিস কম আছে, তাই আমি জাস্ট এখানে তোমাদেরকে অ্যান্সারগুলো বলে যাবো, যাতে তোমাদের একবার করে কানের মধ্যে ঢুকে, একবার করে যাতে মনে থাকে। আমি কিছুদিন আগে একটা পরীক্ষা এক্সাম অ্যাটেন্ড করেছি, বুঝছো? একটা ইন্টারন্যাশনাল এক্সাম, তো আমরা দুজন মিলে একসাথে পড়তাম। তো এই যে দুজন মিলে একসাথে পড়ার যে একটা সুবিধা, বা এই যে টিচার তোমাকে বলে দেওয়ার যে একটা সুবিধা, তোমার কানে যে একবার করে একটা জিনিস ঢুকে, বিশ্বাস করো খুবই কম্পিটিটিভ এক্সাম, মানে অলমোস্ট 300 মার্কের এক্সাম ছিল। 300 মিনিটে তোমাকে সবগুলো অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এক একটা স্টেম থাকে 5 লাইন করে, আবার অপশন থাকে 5 লাইন করে, তো 5-5-10টা লাইন তোমাকে 1 মিনিটের মধ্যে পড়তে হবে, অ্যান্ড সেটা মাথা খাটায় আবার 1 মিনিটের মধ্যে অ্যান্সারও করে দিয়ে আসতে হবে। এরকম করে 300টা অ্যান্সার করতে হবে। তো আমার এই সময় এত বেশি কাজে লেগেছে যে আমার যে রিডিং পার্টনার ছিল, সে যে আমাকে কিছু জিনিস কানের মধ্যে বলেছে যে আচ্ছা এটা কিন্তু এটা, আচ্ছা তুমি কিন্তু এটা ভুল করেছো, এটা কিন্তু এটা, তুই কিন্তু এটা ভুল করলি, এটা কিন্তু এটা হবে, ঠিক আছে? এই যে বলেছে, বিশ্বাস করো পরীক্ষার হলে এই জিনিসগুলাই কানের মধ্যে বাজবে, এটাই তোমাকে বাঁচাবে, ঠিক আছে? তাই আপুর কথা একটু মনোযোগ সহকারে শোনো, বোর্ড হইলেও শুনো, এই দুটো চ্যাপ্টারে আসলে বোরিং কিছু করার নাই, ঠিক আছে? আমি চেষ্টা করছি যতটুকু
তোমাদেরকে এফোর্ট দিয়ে পড়ানো যায়, ঠিক আছে, বা যতটুকু তোমাদের জন্য কি বলবো একটু ইন্টারেস্টিং করে পড়ানো যায়, একটু বোরিং চ্যাপ্টার যতটুকু ইন্টারেস্টিং করে পড়ানো যায়, ঠিক আছে। তাই ভালো না লাগলেও একটু কষ্ট করে আপুর কথা শুনো, এই কথাগুলোই কানের মধ্যে বাজবে পরীক্ষার হলে, ঠিক আছে। ওকে, আসো। খাদ্যদ্রব্য পচনের অন্যতম সহায়ক কোনটি? অক্সিজেন। অক্সিজেন 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 মুখস্থ করে ফেলো। খাদ্যদ্রব্য পচনের সহায়ক হচ্ছে, অন্যতম সহায়ক হচ্ছে অক্সিজেন। এছাড়া আর 3টা জিনিস আছে, জীবাণু। অক্সিজেনটা কেন প্রয়োজন এটা লিখে দিয়েছি তোমাদের জন্য, কারণ অক্সিজেন হচ্ছে বিভিন্ন রকম এনজাইমকে সক্রিয় করে, বুঝছো। এই এনজাইমগুলো আলটিমেটলি খাদ্য পচিয়ে ফেলে। তাহলে অক্সিজেন কিভাবে কাজ করছে? বিভিন্ন রকম এনজাইমকে সক্রিয় করার মাধ্যমে। আর হচ্ছে ধাতবায়ন। এই 3টা জিনিস আমি কোথা থেকে লিখেছি? এই 3টা জিনিস কিন্তু তোমাদের বইয়ের ভিতরেই আছে, ঠিক আছে, হাজারি স্যারের বইয়ের ভিতরেই আছে। হাজারি স্যারের বইয়ের বাইরে আমি খুবই কম কথা বলি, ঠিক আছে, খুবই কম কথা বলি, কারণ হাজারি স্যারের বইয়ের বাইরে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রির জন্য আর আসলে কোনো কিছু দেখার দরকার নাই, ঠিক আছে। স্পেসিফিক্যালি কিছু কিছু জায়গা আছে জৈব যৌগের ক্ষেত্রে, যেগুলো আমরা উল্লেখ করে পড়ানোর সময় বলে দেওয়া হবে। তোমাদের রাফি ভাইয়া ক্লাস নেবে জৈব যৌগেরগুলো, সে উল্লেখ করে বলে দেবে যে স্পেসিফিক জায়গাগুলো অন্য জায়গা থেকে জানা দরকার, ঠিক আছে। আমি মোটামুটি এগুলোর জন্য তোমাদেরকে অযথা কোনো কথা বলি না, ঠিক আছে। অযথা তোমাদেরকে অনেক নতুন নতুন ইনফরমেশন দিলাম, নতুন নতুন 10টা লাইন বললাম, সে 10টা লাইনের মধ্যে 2টা লাইনও আসলে ইম্পর্টেন্ট না, কিন্তু খুবই ভাব নিলাম যে হ্যাঁ আমি অনেক কিছু জানি, দরকার নাই তো, তাই না, দরকার নাই তো। তোমাদের যতটুকু লাগবে আমি তোমাদেরকে ততটুকুই দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের টার্গেট মেডিকেলে চান্স পাওয়া, আমাদের টার্গেট হলো আপাতত মেডিকেলে চান্স পাওয়া। আচ্ছা, এরপর আসো, কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হচ্ছে লবণ। লবণ, ঠিক আছে, লবণ। আমরা যে খাদ্য লবণ ইউজ করি সেটার সাইন্টিফিক নেম কি? সোডিয়াম ক্লোরাইড, তাই না, সোডিয়াম ক্লোরাইড। তাহলে কি কি আছে আমাদের প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? দেখো, সরিষার তেল, লবণ, চিনি, হলুদ, রসুন আর লবঙ্গ, ঠিক আছে, লবঙ্গ, এই কয়টা জিনিস। নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটা? এটার জন্য এই নোটটা, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে গুছানো লেগেছে। আচ্ছা থামো, এটা না, এটা এখানে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের নামগুলো লেখা আছে একসাথে, ঠিক আছে। অ্যান্টিঅক্সিডেন্টের নামগুলো, অ্যান্টিঅক্সিডেন্ট আমরা জানি কিছু হচ্ছে মুক্তমূলক শোষণকারী, কিছু হচ্ছে অক্সিজেন শোষণকারী, তাই না। মুক্তমূলক শোষণকারী, কিছু হচ্ছে অক্সিজেন শোষণকারী। তো মুক্তমূলক শোষণকারীর মধ্যে কি কি আছে? কিছু কৃত্রিমগুলো কি কি? এগুলো BHA, BHT, TBHQ, প্রোপাইল গ্যালেট, এগুলো কিন্তু ফুল ফর্ম জানতে হবে, ঠিক আছে, এগুলোর কিন্তু ফুল ফর্ম জানতে হবে। আমি বললাম আমি হচ্ছে খুবই চেষ্টা করবো সবগুলোর ফুল ফর্ম যা যা কিছু আছে ফুল ফর্ম জানতে হবে, এগুলো সবগুলো মিলে তোমাদেরকে একটা শিট প্রোভাইড করার, ঠিক আছে। তোমরা যখন মেইন কোর্সে ঢুকে যাবে, যখন মেইন কোর্সের ক্লাসগুলো শুরু হয়ে যাবে, লাইভ ক্লাস, তখনই তোমরা এই শিটগুলো পেয়ে যাবে আশা করি, ঠিক আছে। থ্যাংক ইউ। ওটা বেশি দরকার ছিল। না না, ঠিক আছে। সরি, হ্যাঁ, গলা শুকায় যায় আসলে 2 ঘন্টা ধরে বক বক করতে করতে। আচ্ছা, আমার ক্লাসটা একটু লেন্দি হয়, বুঝছো। আমি আসলে কিছু জিনিস না বললে না শান্তি পাই না, মনে শান্তি পাই না, যে বাচ্চাগুলোকে বললাম না, ওরা হচ্ছে মিস করলো, ঠিক আছে। আমি চেষ্টা করি যতগুলো ইনফরমেশন তোমাদের কাজে লাগবে এমন ইনফরমেশন দিয়ে ফেলো। তো তোমরা আমার ক্লাস শুরু করার আগে সবসময় খাবার দাবার সামনে নিয়ে বসবে, ঠিক আছে, টুকটাক নাস্তা টাস্তা নিয়ে বসবে। আচ্ছা, তাহলে হচ্ছে আসলে মুক্তমূলক শোষণকারী আর অক্সিজেন শোষণকারীর মধ্যে, মুক্তমূলক শোষণকারীর মধ্যে BHA, BH2, TBHQ, প্রোপাইল গ্যালেট, এই 4টা জিনিস, এই 4টা নাম মুখস্থ থাকতে হবে, মাথার ভিতরে থাকতে হবে। এই 4টা জিনিস হচ্ছে আমার কি? কৃত্রিম, এটাই আসবে। মুক্তমূলক শোষণকারী বা অক্সিজেন শোষণকারী, এগুলো থেকে ইউজুয়ালি কোয়েশ্চেন আসে না, কোনটা কৃত্রিম কোনটা প্রাকৃতিক, এখান থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে, এখান থেকেই কোয়েশ্চেন আসে। আমি যে কথাগুলো বলি এগুলো কিন্তু অযথা বলি না, ঠিক আছে। আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে, কোয়েশ্চেন দেখে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখেই তোমাদেরকে কথাগুলো বলি যে এগুলো আসে আর এগুলো আসে না। তাহলে প্রাকৃতিক কোনগুলো আর কোনগুলো কৃত্রিম, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর আসে হচ্ছে প্রাকৃতিক কী কী? প্রাকৃতিক হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ই, সালফাইড, লবণ, আর তারই সাথে হচ্ছে আলাদা করে কিছু লেখা আছে ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, অধাতু, সেলেনিয়াম। এখন এর মধ্যে একটু এক্সট্রা পার্ল অ্যাড করতে চাই আমি, সেটা হচ্ছে যে একটু দেখো তোমরা এসিড থেকে, ভিটামিন থেকে আর কি, ভিটামিন থেকে প্রত্যেকবারই কোয়েশ্চেন আসে, ঠিক আছে, প্রত্যেকবারই কম বেশি, এক বছর না আসলে পরের বছর কিন্তু কোয়েশ্চেন আসে। এখন ভিটামিন থেকে আমাদেরকে জানতে হবে কোন ভিটামিনের অপর নাম কোনটা, কোন ভিটামিনের অভাবে কি হয়, ঠিক আছে। তাহলে এখন আসো, ভিটামিন সি খুবই ইম্পর্টেন্ট। অ্যাসকর্বিক অ্যাসিডের অপর নাম কি হয় এটার অভাবে? স্কারভি। অ্যাসকর্বিক অ্যাসিড অপর নাম কি হয় এটার অভাবে? স্কারভি, ঠিক আছে। ভিটামিন ই হলো টোকোফেরল, ভিটামিন ই এর একটা নাম কি? টোকোফেরল।
আচ্ছা, ভিটামিন এর আরেকটা নাম কি? ভিটামিন এর ক্ষেত্রে দুই রকমের নাম আছে। উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে আমরা একরকম নাম দিই, প্রাণীর ক্ষেত্রে একরকম নাম দেওয়া হয়। উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলি বিটা ক্যারোটিন, প্রাণীর ক্ষেত্রে সেটাকেই বলা হয় হচ্ছে রেটিনল, ঠিক আছে, রেটিনল। আর প্রাণীর ক্ষেত্রে কি হয়, রেটিনলের অভাবে রাত কানা রোগ হয়। কি রোগ হয়? রাত কানা রোগ হয়, ঠিক আছে, এই যে রাত কানা রোগ বা নাইট ব্লাইন্ডনেস হয়। ভিটামিন সি গেল। আচ্ছা, তারপর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর আরেকটা নাম হচ্ছে কোলে ক্যালসিফেরল। কোলে ক্যালসিফেরল, ভিটামিন ডি এর অভাবে কি হয়? কোলে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর আরেকটা নাম কি? কোলে ক্যালসিফেরল। এটার অভাবে কি হয়? কি হলো এটা? এটার অভাবে কি হয়? রিকেটস, ঠিক আছে, এটার অভাবে কি হয়? রিকেটস। এখানে একটা জিনিস অ্যাড করব আমি, সেটা হচ্ছে তোমরা নোট করার সময় অ্যাড করে নিবে। সেটা হচ্ছে রিকেটস হয় আসলে বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে। ভিটামিন ডি এর অভাব যদি বাচ্চাদের মধ্যে হয় সেটার জন্য রিকেটস হবে। কিন্তু যদি বড়দের মধ্যে হয়, যেমন আমার মধ্যে যদি এখন ভিটামিন ডি এর অভাব হয়, তাহলে যে রোগটা হবে সেটা হচ্ছে অস্টিওম্যালাসিয়া, ঠিক আছে, অস্টিওম্যালাসিয়া। তোমরা এটা লিখে ফেলো, ঠিক আছে, লিখে ফেলো, অস্টিওম্যালাসিয়া। বড়দের ক্ষেত্রে যদি চায় অ্যান্সার অস্টিওম্যালাসিয়া, ছোটদের ক্ষেত্রে চাইলে রিকেটস, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন ই। ভিটামিন ই এর আরেকটা নাম হচ্ছে টোকোফেরল, ঠিক আছে, আরেকটা নাম হচ্ছে টোকোফেরল। এই টোকোফেরলের জন্য কি সমস্যা? মাংসপেশিতে টান লাগে, ঠিক আছে, মাংসপেশিতে টান লাগে। আচ্ছা, ভিটামিন কে। ভিটামিন কে এর আরেকটা নাম হচ্ছে ফিলোকুইনোন। আর সেটার অভাবে কি হয়? রক্তক্ষরণ ঘটে, ঠিক আছে। কারণ ভিটামিন কে আমি যদি আল্লাহর রহমতে তোমাদের বায়োলজি পড়াই বা বায়োলজি ক্লাস যদি আমি নিয়ে থাকি, তাহলে সেখানে এক্সপ্লেইন করে বলবো আমি সুন্দর করে যে কেন রক্তক্ষরণ হচ্ছে। সে ক্লটিং ফ্যাক্টরের উপরে কাজ করে, ঠিক আছে, এই জন্য রক্তক্ষরণ হয়। ভিটামিন বি। ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ান হচ্ছে থায়ামিন, ঠিক আছে, বি ওয়ান হচ্ছে থায়ামিন। থায়ামিনের অভাবে কি হয়? বেরি রোগ হয়। থায়ামিনের অভাবে হচ্ছে বেরি রোগ হয়। B2 এর আরেকটা নাম হচ্ছে রিবোফ্লাভিন। আর একটা হচ্ছে B6 এর নাম হচ্ছে পাইরিডক্সিন বা পিরিডক্সাল, একই জায়গায় একরকম বলা থাকে, কাছাকাছি নাম আর কি, ঠিক আছে, পাইরিডক্সিন বা পিরিডক্সাল বা পাইরিডক্সাল, যেটাই বলো না কেন, দুইটার অভাবে B2 আর B6 দুইটার অভাবে ডার্মাটাইটিস হয়, ঠিক আছে, দুইটার অভাবে ডার্মাটাইটিস হয়। আচ্ছা, এখন আসছে হচ্ছে B12 অথবা ফলিক অ্যাসিড। B12 অথবা ফলিক অ্যাসিড অ্যাকচুয়ালি B9, ঠিক আছে। তাহলে B12 অথবা ফলিক অ্যাসিড এই দুইটার অভাবে হচ্ছে রক্ত শূন্যতা হয়। তাহলে এই দুটোর অভাবে কি হচ্ছে? রক্ত শূন্যতা হয়। আমি যে কারেকশনগুলো করে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা কারেকশন করে ফেলবে, ঠিক আছে, সাথে সাথে করে ফেলবে। ভিটামিন সি আর নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এটা হবে স্কারভি হয়, এটা আমি একটু আগে বলে ফেলছি, তাই না? তাহলে এই যে একটু এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আমি, যদিও তোমরা যখন ফুল ক্লাস করবে তখন এগুলো আবার বলা হবে, তারপরে যাতে এখন এমসিকিউ সলভ করার সাথে সাথে একটু মাথায় ঢুকে যায়, ঠিক আছে, এই জন্য বলা। আচ্ছা, আর প্রিজারভেটিভ নিয়ে একটু পরে আমরা পড়বো। আচ্ছা, তাহলে আসো কৃত্রিম খাদ্য সংরক্ষক। কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটা? এই যে বাকিগুলো দেখতে পাচ্ছ, আসলে সোডিয়াম নাইট্রাইট, তারপরে ক্যালসিয়াম প্রোপানয়েড, তারপরে ক্যালসিয়াম কার্বাইড আসলে ওরকম করে ব্যবহারই করা হয় না। যাই হোক, নিরাপদ কথা বলছে, একটা ওয়ার্ড বলছে সামনে, নিরাপদ। সবই কিন্তু আমরা এখানে খাদ্য সংরক্ষক হিসেবে ইউজ করি, ঠিক আছে, কিন্তু নিরাপদ কথাটা বলেছে, কে বলেছে? এটা হাজারি স্যার বলেছে, তাই এটার অ্যান্সার হচ্ছে সোডিয়াম বেনজয়েড, ঠিক আছে। এই নিরাপদ কথাটা অ্যাড করেছে, তাই এটার অ্যান্সার হচ্ছে সোডিয়াম বেনজয়েড। এটার একটা ছোট এক্সপ্লেনেশন দিতে পারি আমি, যদিও হাজারি স্যার আসলে কি মনে করে দিয়েছে আই ডোন্ট নো, বাট সোডিয়াম বেনজয়েড আসলে কিসে ইউজ করা হয়? ফলের জুসে ইউজ করা হয়, বুঝছো, ফলের জুসে ইউজ করা হয়। তো জুস যেহেতু আসলে বাচ্চারা খায়, তাই এখানে সবচেয়ে সেফেস্ট প্রিজারভেটিভ যেটা সেটা ইউজ করা হয়, সবচেয়ে নিরাপদ যেটা, সেটা হচ্ছে সোডিয়াম বেনজয়েড ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা একটু মনে রাখার চেষ্টা করতে পারো। এখন হাজারি স্যার কি মনে করে বলেছে আই ডোন্ট নো, বাট হাজারি স্যার বলেছে সোডিয়াম বেনজয়েড ইজ নিরাপদ, সো নিরাপদ, আর কোনো কথা নেই। আচ্ছা, কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ কোনটা? একটু আগে একটা কোয়েশ্চেন দেখে আসলাম না, সোডিয়াম বেনজয়েড কৃত্রিম। এখন দেখো সেটাকে একটু জাস্ট প্যাচাইছে, এটা কি ঘ নাম্বারটা? এটা কি? এটা হচ্ছে বেনজয়িক অ্যাসিড। এটা কি? বেনজয়িক অ্যাসিড। বেনজয়িক অ্যাসিড থেকে কি আসে? আলটিমেটলি সোডিয়াম বেনজয়েড আসে, তাই না? এখানে হাইড্রোজেনটাকে যদি তুমি সরাই দিয়ে এনে বসায় দাও, তাহলে যেটা সোডিয়াম বেনজয়েড হয়ে গেল, তাই না? সেম কোয়েশ্চেনই ঘুরায় প্যাচাই দিছে, বুঝছো? এটা আনসার হচ্ছে ঘ। আচ্ছা, তারপরে এই বাকিগুলো কেন না? দেখো দেখি, সোডিয়াম ক্লোরাইড লবণ, খাদ্য লবণ, সে কি প্রাকৃতিক? এটা কি চিনি কি প্রাকৃতিক, তাই না? তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে ফর্মালডিহাইড তো আমরা ইউজ করি না, তাই না? ইউজ করি না আমরা প্রিজারভেটিভ হিসেবে, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ঘ। আচ্ছা, নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? আচ্ছা, অ্যান্টিমাইক্রোবিয়ালগুলো সুন্দর করে তোমাদের হাজারি স্যারের বইয়ে একটা ছক আছে, হাজারি স্যারের বইয়ে ছক আছে, পড়ে ফেলতে হবে। অ্যান্টিমাইক্রোবিয়ালগুলোর নাম একদম মুখের গোড়ায় থাকতে হবে, ঠিক আছে? সোডিয়াম বাইসালফাইড, পটাশিয়াম বাইসালফাইড, সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রেট, এগুলো বেশ কয়েকটা আছে, আমার যতদূর মনে পড়ে মোটামুটি 10টার কাছাকাছি আছে, সেগুলো পড়ে ফেলতে হবে। অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ ইম্পর্টেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ কিন্তু ইম্পর্টেন্ট।
পড়ে ফেলতে হবে। অ্যান্টিমাইক্রোবিয়ালে যে এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে, এক্সট্রা যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ফরমালিন। ঠিক আছে, কারণ ফরমালিনকে আমরা আসলে প্রিজার্ভেটিভ হিসেবে ইউজই করি না। প্রিজার্ভেটিভ হিসেবে ফরমালিনকে খাদ্যের মধ্যে প্রিজার্ভেটিভ হিসেবে ফরমালিনকে কখনোই ইউজ করা হয় না। ফরমালিনের অ্যাকচুয়াল ইউজ হচ্ছে মৃত কোনো কিছু সংরক্ষণ করার জন্য। ঠিক আছে, মৃত কোনো কিছু সংরক্ষণ করার জন্য, খাদ্য, মাছ, মাংস, এসব কোনো কিছু সংরক্ষণ করার জন্য আমরা ফরমালিন ইউজ করি না। আচ্ছা, তারপর আসলে প্রিজারভেটিভ রূপে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত? দুইটা অ্যাসিডের পিএইচ মান আমাদেরকে জানতে হবে, দুইটা অ্যাসিডের পিএইচ মান। আচ্ছা, এটা কিন্তু মেডিকেলের কোয়েশ্চেন। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান হচ্ছে মেডিকেলের কোয়েশ্চেন, 17-18-তে আসা কোয়েশ্চেন। ঠিক আছে, যেবার আমি পরীক্ষা দিয়েছি, তো 17-18 আমার মনে আছে স্টিল। এই কোয়েশ্চেনটা দেখে আমি কিছুক্ষণ চিন্তা করছি, আচ্ছা এটা বইয়ের ভিতরে কোথায় পড়ছি? সাইট্রিক অ্যাসিড পড়ছি, আমার মনে আছে একটা চিপার মধ্যে পড়ছিলাম, বুঝছো? তো আমি ভাবতেছিলাম সেটা কোথায় পড়ছি, হঠাৎ করে আমার মাথায় আসছে, আচ্ছা এটা তো মনে হয় হাজারি স্যারের অনুশীলনীতেই ছিল যে অ্যান্সার হচ্ছে 3.14। আমি সুন্দর করে দাগে এসেছি 3.14। তারপরে আমার পরীক্ষা থেকে আসার পরে বইয়ের ভিতরে এই অ্যান্সার খুঁজে বের করতে 5 মিনিট লাগছে। এটা এত বেশি একটা চিপার মধ্যে ছিল 3.14। তাহলে কোয়েশ্চেন কি সেই চিপা থেকে করছে বলে তোমার মনে হয়? কোয়েশ্চেন করছে হচ্ছে হাজারি স্যারের অনুশীলনী থেকে। ঠিক আছে, অনুশীলনী থেকে, সে চিপা থেকে কোয়েশ্চেন অবশ্যই করে নাই। তাহলে এটা অ্যান্সার মুখস্থ করে ফেলতে হবে। সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান হচ্ছে 3.14। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14। আরেকটা পিএইচ আমাদের মনে রাখতে হবে অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 4.74। মাস এটা মুখস্থ করো, এখনই মুখস্থ করো। সাইট্রিক অ্যাসিড হচ্ছে 3.14, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে 4.74। সাইট্রিক অ্যাসিড 3.14, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে 4.74। আচ্ছা, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? অ্যান্টিঅক্সিডেন্ট একটু আগে আমরা দেখে আসছি না যে কিছু আছে কৃত্রিম, কিছু আছে হচ্ছে তোমার অক্সিজেনমূলক, তাই না? তাহলে এই যে কৃত্রিমের মধ্যে কিন্তু 4টা জিনিস ছিল, বিএইচএ, বিএইচটি, TBHQ, প্রোপাইল গ্যালেট। এই 3টার ফুল ফর্ম পড়তে বললাম আমি একটু আগে, তাই না? তাহলে এটা অ্যান্সার হচ্ছে বিএইচটি। পরের কোয়েশ্চনও সেম, এটার অ্যান্সার হচ্ছে প্রোপাইল গ্যালেট। ঠিক আছে, ওই একটা লাইন থেকে কিন্তু সব চলে আসে। যে দেখো পূর্ণরূপ আসছে, এমনি কি বলেছি বলো? এমনি বলেছি তোমাদেরকে এটা মুখস্থ করতে, বা এমনি বলেছি ফুল ফর্ম পড়তে? আসে দেখেই বলেছি আমি, কোনো অযথা কথা বলি না, কোনো অযথা কথা যেটা তোমাদের লাগবে না এরকম কোনো কিছুই আমি বলি না। তাহলে বিএইচ এর পূর্ণরূপ এসেছে যেহেতু একবার, তাহলে অবশ্যই বিএইচটি আসতে পারে, অবশ্যই TBHQ আসতে পারে। তাহলে এটা কি এখনই মুখস্থ করে ফেলতে হবে, তাই না? তাহলে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, একটু খেয়াল করো। ঠিক আছে, একটু খেয়াল করো, দেখো এটা কি বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যাসিডেট, খুবই কাছাকাছি না? খুবই কাছাকাছি। বিউটাইহাইড্রেটেড হাইড্রক্সি অ্যানিসল, দেখো খুবই কাছাকাছি। এই গ নাম্বারের অপশনটা যদি তোমার ক নাম্বারে দিয়ে দিত, 50% স্টুডেন্টই ক নাম্বার দাগিয়ে আসতো। 50% স্টুডেন্টই ক নাম্বার দাগিয়ে আসতো। এইভাবেই ভুলগুলো হয়, এইভাবেই জানা জিনিস ভুল হয়। তাই বারবার বলছি, ক নাম্বার অপশন ইজ এ ট্র্যাপ। ক নাম্বার অপশন দাগানোর আগে খুব ভালো করে খেয়াল করবে। আচ্ছা, তাহলে এর অ্যান্সার হচ্ছে অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, নট বিউটাহাইড্রেটেড। আচ্ছা, এরপর আসো, তৈল ও চর্বিযুক্ত খাদ্যকে সংরক্ষণ করার জন্য এই যে বিএইচএ ব্যবহার করা হয়। ঠিক আছে, বিএইচএ কেন ব্যবহার করছি? তৈল এবং চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এরপর আসে হচ্ছে সবজি সংরক্ষণে আম কোটাজাতকরণে ব্লাবলা, এগুলো হচ্ছে এখান থেকে একটু দেখো তোমরা। আচ্ছা, দেখো মোটামুটি যত রকমের ফল আছে, ঠিক আছে, যত রকমের ফল আছে, একমাত্র পেয়ারা বাদে যত রকমের ফল আছে সবগুলোর জন্যই আমরা একটা প্রিজারভেটিভ ইউজ করি। কি সেটা হচ্ছে 30 to 40% চিনি, 0.25% সাইট্রিক অ্যাসিড। মুখস্থ, 30 to 40% চিনি, 0.25% সাইট্রিক অ্যাসিড। এটা আমরা সকল রকম ফল, আম বলো, আনারস বলো, কাঁঠাল বলো, শুধুমাত্র পেয়ারা বাদে বাকি সবগুলোতে আমরা এই প্রিজারভেটিভ ইউজ করি। তাহলে পেয়ারাতে কি ইউজ করি? পেয়ারার ক্ষেত্রে দেখো চিনির পরিমাণটা একটু কম লাগে। ঠিক আছে, ধরো 10% চিনি, 0.06% সাইট্রিক অ্যাসিড, আর তার সাথে একটা নতুন জিনিস অ্যাড হবে অ্যাসকর্বিক অ্যাসিড, 0.125%। ঠিক আছে, 0.125% অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আসো সবজি আর মাছ মাংস। সবজির ক্ষেত্রে সবজিতে আমরা লবণ আর চিনি দুইটার কম্বিনেশন ইউজ করি। ঠিক আছে, লবণ আর চিনি দুইটার পার্সেন্টেজ দেখো, লবণ হচ্ছে 2%, চিনি হচ্ছে 5%। লবণ হলো 2, চিনি হচ্ছে 5। আর মাছ মাংসের ক্ষেত্রে দেখো সেম, কিন্তু লবণ আর পানি, কিন্তু এখানে দুইটাই থাকবে 2% করে। 2% সোডিয়াম ক্লোরাইড, 2% চিনি, 2% সোডিয়াম ক্লোরাইড, 2% চিনি। আর এদিকে যখন আমরা সবজি বলবো তখন 2% লবণ, 5% চিনি। মনে থাকবে আশা করি। এটা একবার পড়লে হবে না, ডেফিনেটলি আমারও একবার পড়ে মনে থাকবে না, আমারও এটা একবার পড়ে একবার লিখেও মনে থাকতো না। এই জিনিস হচ্ছে 3 থেকে 4 বার পড়তে হবে। ঠিক আছে, একবার পড়ে হতাশ হওয়া যাবে না, 3 থেকে 4 বার পড়তে হবে। তারপরে যদি মুখস্থ না হয় তারপরে আমাকে বলবা তোমরা, ঠিক আছে, যে আপু এটা 3-4 বার পড়ছি আমি, তাও আমি পারতেছি না। আচ্ছা,
এরপরে আসে হচ্ছে খাদ্য, গেল বিএচে গেল, এগুলো তো পড়ে ফেলছি আমরা। সবজি একটু আগে পড়ে আসছি, সবজিতে লবণ আর চিনি, তাহলে লবণ। আম কোটাজাতকরণে সাইট্রিক অ্যাসিড একটু আগে পড়ে আসছি সবগুলো, পেয়ারা বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে সেম সাইট্রিক অ্যাসিড। নিচের কোন অ্যাসিডটা আম ও কোটা, সেম কোয়েশ্চেন। জুস সংরক্ষণ, জুস একটু আগেই তোমাদেরকে সোডিয়াম বেনজয়েড কেন নিরাপদ ওইখানে এক্সপ্লেনেশনের সময় আমি বলে দিয়ে আসছি যে ফলের জুস সংরক্ষণ করার কাজে সোডিয়াম বেনজয়েড ব্যবহার করা হয়। দেখো এটাই আসছে, ফলের জুস সংরক্ষণের কাজে কি ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজয়েড, ঠিক আছে, সোডিয়াম বেনজয়েড। মাছ মাংস সংরক্ষণে কি ব্যবহার করা, মুখস্থ রাখতে হবে এটা। মাছ মাংসতে সোডিয়াম নাইট্রাইট, মাছ মাংস নাইট্রাইট, মাছ মাংস নাইট্রাইট, ঠিক আছে, মাছ মাংস নাইট্রাইট। তারপরে 16 নাম্বার, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট। দুধ কি? দুধ হচ্ছে এক ধরনের সল, ঠিক আছে, দুধ হচ্ছে এক ধরনের সল, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা গেল। তারপরে হচ্ছে কোনটার দুধের শক্তি বা ক্যালোরি বেশি থাকে। আচ্ছা এই যে এই কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলোর জন্য তোমাকে একটু বলি। মানুষ আর হচ্ছে গাভী, ঠিক আছে, মানুষ আর হচ্ছে গাভী বা গরু আর কি। এই মানুষ আর গাভী বা গরু একটা ছক আছে না সুন্দর, এই ছকটা থেকে সব পড়ে ফেলতে হবে। পানি কতটুকু থাকে, কার্বোহাইড্রেট কতটুকু থাকে, প্রোটিন কতটুকু থাকে, চর্বি কতটুকু থাকে, এই যে 4টা পয়েন্ট বললাম, পানি, কার্বোহাইড্রেট, চর্বি, আর এটা হচ্ছে কি গেল প্রোটিন, তাই না? এই 4টা পয়েন্ট মানুষের জন্য আর গাভীর জন্য মুখস্থ করে ফেলতে হবে। এখনই হাইলাইট করে আসো সেই ছকের মধ্যে, গাভী আর মানুষের 4টা জিনিস, 4টা করে 8টা সংখ্যা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা আরেকটি পড়তে হবে ওই ছক থেকে, আর পড়তে হবে হচ্ছে কার্বোহাইড্রেট কোনটার মধ্যে সবচেয়ে বেশি থাকে, প্রোটিন কোনটার মধ্যে সবচেয়ে বেশি থাকে, লিপিড কোনটার মধ্যে সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ আসছে, তুমি দেখো কোনটার দুধে শক্তি বা ক্যালোরি বেশি থাকে, হ্যাঁ এটাও পড়তে হবে। কার দুধে শক্তি বা ক্যালোরি বেশি থাকে, কার দুধে বেশি থাকে? মহিষ। তাহলে কি পড়তে হবে ছকটা থেকে? কার কোনটা সবচেয়ে বেশি, কার কোনটা সবচেয়ে বেশি, আর মানুষ আর গাভীর সব, ঠিক আছে, মানুষ আর গাভীর সব। আচ্ছা দুধের প্রধান প্রোটিন কোনটা? কেসিন বা কেজিন, যেটাই অপশনে থাকুক না কেন, কেসিন বা কেজিনই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখানে আরেকটা আছে, দুধের প্রোটিনের মধ্যে কেসিন, আরেকটা আছে হচ্ছে ল্যাকটালবুমিন বা হচ্ছে তোমার ল্যাক্টোগ্লোবিউলিন বলা হয়, ঠিক আছে, অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, এই দুইটাও কিন্তু দুধেরই প্রোটিন, ঠিক আছে। এই যে দেওয়া আছে ল্যাক্টাবুমিন এরকমই, ঠিক আছে, ল্যাকটালবুমিন আর এটা হচ্ছে গ্লোবিউলিন, এই দুইটা, ঠিক আছে, এই দুইটাও দুধের প্রোটিন, কিন্তু এই দুটো প্রধান প্রোটিন না, ঠিক আছে, দুটো প্রধান প্রোটিন না। কেইজিন অলমোস্ট 80%-এর মতো থাকে, 80%-এর মতোই থাকে হচ্ছে কেইজিন। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এখানে কেইজিন, ল্যাক্টাবুমিন অ্যান্সার না, ঠিক আছে, কারণ এটা প্রধান প্রোটিন না। অপশনে যদি কেইজিন না থাকতো তাহলে আমি এই দুটো চুজ করবো, ওকে। আচ্ছা এরপরে আসো আমি একটু তাড়াতাড়ি আগাই। কোনটা মানবদেহে প্রোটিনের চাহিদা মেটায়? খুবই ইজি, বাচ্চাকাল থেকে মা বাবারা বলে আসতেছে প্রোটিন লাগবে মাছ মাংস খা, প্রোটিন লাগবে মাছ মাংস ডিম খা, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে মাছ। এরপর আসলে কোন দুধের নিচের কোন আয়নসমূহ সেটটি অধিক পরিমাণে থাকে? হ্যাঁ এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, ঠিক আছে, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন অ্যান্ড এটা একটু কঠিন কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা যদি ইভেন হুবহু চলে আসে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে, এটা যদি অপশন একটু ঘুরায় দেয় তাহলেই কিন্তু কঠিন হয়ে যাবে আমাদের জন্য, ঠিক আছে। তাহলে আমরা এটা মুখস্থ করবো ভালো করে, খেয়াল করে, চোখ কান খোলা রেখে। পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড, এই 3টা হচ্ছে দুধে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। কি বলছি? পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড, এই 3টা হচ্ছে সবচেয়ে বেশি থাকে, ওকে। আচ্ছা তারপর আসো এই যে বললাম না কোনটা সবচেয়ে বেশি থাকে, সেটা ছক থেকে পড়তে হবে, কারণ এগুলাই আসে। দেখো প্রোটিন কথা কার দুধে সবচেয়ে বেশি থাকে? ভেড়া, ঠিক আছে, ভেড়া। আচ্ছা প্রাণী দুধে যে চর্বির পরিমাণ কোনটাতে সবচেয়ে বেশি? মহিষ, ঠিক আছে, যা পড়তে বলছে তাই আসবে, কার্বোহাইড্রেট কোনটাতে বেশি থাকে? মানুষ। আচ্ছা দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? এই যে আমরা একটু আগে পড়লাম ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি, মানে কি কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি আসলে। তাহলে মানুষের দুধে কি থাকে যেটার জন্য দুধ মিষ্টি হয়? অ্যান্সার হচ্ছে ল্যাকটোজ। এটাকে ঘুরে পেঁচে জিজ্ঞেস করবে কোন ডাইস্যাকারাইড থাকে? অ্যান্সার হচ্ছে ল্যাকটোজ। কেন দুগ্ধ মিষ্টি হয়? মিষ্টি হওয়ার কারণ কি? অ্যান্সার হচ্ছে ল্যাকটোজ। কোন কার্বোহাইড্রেট থাকে? অ্যান্সার হচ্ছে ল্যাকটোজ। তারপরে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে নিচের হচ্ছে কোন প্রাণীর দুগ্ধে অধিক পরিমাণে কার্বোহাইড্রেট থাকে? অ্যান্সার কি? মানুষের মধ্যে ল্যাকটোজ থাকে, তার মানে ল্যাকটোজ, ঠিক আছে। তাহলে এই যে 3-4টা লাইন বললাম ঘুরায় প্যাচে একই কথা, এই ঘুরায় প্যাচে একই কথা থেকেই কোয়েশ্চেন আসে। দেখো কোন ডাইস্যাকারাইড থাকে? অ্যান্সার হচ্ছে ল্যাকটোজ, ঠিক আছে। একটু আগে ঘুরে আসছিল ল্যাকটোজের চিনি পরিমাণ সবচেয়ে বেশি থাকে মানুষ,
ঠিক আছে, ঘুরে ফিরে একই জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটা মেশানো হয়? সোডিয়াম বাইকার্বনেট, একটু মনে রাখতে হবে। সোডিয়াম বাইকার্বনেট কি জাতীয় যৌগ? ক্ষারীয়, তাই না? ক্ষারীয়। সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে ক্ষারীয়। তাহলে দুধের পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে আসলে কিছুটা পরিমাণে ক্ষার অ্যাড করতে হয়। কোন ক্ষার অ্যাড করি আমরা? সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করি। আচ্ছা, তরল দুধ সংরক্ষণের জন্য পাস্তুরাইজিং করা হয়। পাস্তুরাইজিং, আড়ঙের দুধগুলো বা প্রাণীর দুধগুলো তোমরা যে কেউ দেখলে দেখবা ওখানে লেখা আছে পাস্তুরাইজড মিল্ক, লেখা থাকবে পাস্তুরাইজড মিল্ক, ইভেন টেম্পারেচার সহ লেখা থাকে কত টেম্পারেচারে পাস্তুরাইজেশন করা হয়েছে। তাহলে আমরা দুধের সংরক্ষণের জন্য পাস্তুরাইজিং এর দরকার। সাসপেনশনের উদাহরণ রক্ত। এই যে একটা জিনিস এটা আমি তোমাদেরকে এখানে আলাদা করে নোট করতে চেয়েছিলাম, টাইম পাইনি আসলে, কিন্তু এই ছক কিন্তু তোমাদের হাজারি স্যারের বইয়ে আছে, ঠিক আছে? কোনটা সাসপেনশন, কোনটা ইমালশন, কোনটা সল, কোনটা দ্রবণ, কোনটা সমসত্ব, কোনটা অসমসত্ব, সবই হাজারি স্যার তোমাদের জন্য সুন্দর করে একটা ছকে দিয়ে দিয়েছে। তাহলে সেই ছকটা মুখস্থ করে ফেলতে হবে, কারণ সেই ছক থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে। দেখো, ময়দার পানিতে ময়দার মিশ্রণ সাসপেনশন, পেপটাইজেশন পদ্ধতিতে কলয়েড, আগেও কয়েকটা পেয়েছি আমরা। তারপরে হচ্ছে তোমার এগুলো যদি অন্য কোয়েশ্চেন, যাই হোক, তাহলে এই 3-4টা কোয়েশ্চেন, সামনে আরো 1-2টা পেয়েছি মনে হয়। তাহলে সবগুলো কোয়েশ্চেন কিন্তু ছকটা থেকে দেওয়া, ঠিক আছে? তাহলে ছকটা পড়ে ফেলতে হবে, তাই না? ছকটা ভালো করে পড়ে ফেলতে হবে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে তাহলে পেপটাইজেশন না, আসলে পেপটাইডেশন, যাই হোক, পেপটাইডেশন পদ্ধতি তৈরি করা হয় কোনটা? কলয়েড, ঠিক আছে? কলয়েড, একটা ইনফরমেশন মাথায় ঢুকায় ফেলতে হবে। আচ্ছা, কোয়াগুলেন্ট, কার্যকর কোয়াগুলেন্ট কোনটা? কার্যকর কোয়াগুলেন্ট সেটাই যেটার চার্জ বেশি, ঠিক আছে? তাহলে এখানকার চার্জ বেশি কোনটা দেখো, পটাশিয়ামে কত? +1, সোডিয়ামে কত? +1, ম্যাগনেসিয়ামে +2, আয়রনে কত? +3। তাহলে যার আয়নের চার্জ বেশি সেটাই কার্যকর কোয়াগুলেন্ট ধনাত্মক আয়নের ক্ষেত্রে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অন্ত্রের ইমেজিং কাজে বেরিয়াম সালফেট মিশ্রণ কোনটার অন্তর্ভুক্ত? এইটাও জানতে হবে যে অন্ত্রের ইমেজিং কাজে বেরিয়াম সালফেট ইউজ করা হয়। এটাও একটা আলাদা কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন বানাবে, বুঝছো? তাহলে অন্ত্রের ইমেজিং কাজে বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়, আর বেরিয়াম সালফেট একটা কি জিনিস? একটা সাসপেনশন। দুইটা ইনফরমেশন মাথায় রাখবো আমরা। দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়াকে কোয়াগুলেশন। দুধ থেকে ছানা কিভাবে বানাচ্ছি? কোয়াগুলেশন, ঠিক আছে? দুধে একটা তরল পদার্থ, সেখান থেকে তুমি যখন ছানা নিয়ে আসবা সেটা একটা কঠিন পদার্থটাকে কি বলি আমরা? কোয়াগুলেশন পদ্ধতি বলা হয়। আচ্ছা, মাখনকে পানি মুক্ত করা হয় কিভাবে? মাখনকে চাপ দিয়ে দলিত করে, ঠিক আছে? মাখনকে চাপ দিয়ে দলিত করে পানি মুক্ত করা হয়। দেখো, এটা খুবই স্টুপিড একটা কোয়েশ্চেন, এটা আসলে একটা মেডিকেল এক্সামিনে জানার কোনো দরকার নেই, কিন্তু যেহেতু হাজারি স্যার বলেছে, হাজারি স্যার এখান থেকেই যেহেতু কোয়েশ্চেন হয়, তাই আমরা এরকম এইসব কোয়েশ্চেন যতই বলত মার্কা কোয়েশ্চেন হোক আমরা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? সোজা কথা। তাহলে মাখনকে চাপ দিয়ে দলিত করে পানি মুক্ত করা হয়। ট্যালকম পাউডারের মূল উপাদান কি? এই ট্যাল্ক থেকে বহু কোয়েশ্চেন আসে, ঠিক আছে? ট্যাল্ক থেকে অনেক কোয়েশ্চেন আসে। ট্যালকম পাউডার একটা ইম্পর্টেন্ট টপিক ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট অ্যান্ড অলসো ফর বুয়েটে এটার সংকেত আসবে, বুয়েটে এটার হচ্ছে তোমার বিক্রিয়া আসবে। তাহলে ট্যাল্ক হচ্ছে বোথ বুয়েট বোথ ঢাকা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে ট্যালকম পাউডারের মূল উপাদান ট্যাল্ক, ট্যালকম পাউডারের প্রধান উপাদান ট্যাল্ক। ট্যালকম পাউডারের প্রধান উপাদানের সংকেত কি বললাম? সংকেত, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার আসছে, সংকেত একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। বড় সংকেত মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে না, এটা ভুল কথা, ঠিক আছে? এটা ভুল কথা, মাঝে মধ্যে চলেও আসে। এই জন্য যেগুলো আমি বলবো যে একটু সংকেতটা কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে, সেগুলো কোনো কথা ছাড়া মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে ট্যালকম পাউডারের সংকেতটা দেখো, 3 mgO 4 সিলিকন ডাইঅক্সাইড, তার সাথে হচ্ছে 1 অণু পানি। তাহলে 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকন ডাইঅক্সাইড, আর হচ্ছে 1 অণু পানি। তাহলে এই 3টা জিনিস মিলে তৈরি হচ্ছে আমার ট্যাল্ক, যেটা দিয়ে তৈরি হচ্ছে ট্যালকম পাউডার, ঠিক আছে? কোনটি ট্যালকের সংযুক্তি? সেম কোয়েশ্চেন। আচ্ছা, বেবি পাউডারের নিচের কোনটি অ্যান্টিসেপ্টিক রূপে কাজ করে? আচ্ছা, এই তোমার 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, হ্যাঁ, 48, 49, এই 49 পর্যন্ত, মানে এই পেজের বাকি কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? এই বাকি কোয়েশ্চেনগুলো থেকেই তোমরা সবাই কেন জানি একটা দুটো করে মিস করো। কেন মিস করো আমি বুঝতে পারছি, কারণ এগুলা বইয়ের ভিতরে খুবই আসলে জগা খিচুড়ি করে অ্যান্ড খুবই বিশ্রীভাবে লেখা আছে, অ্যান্ড ওখানে এত ইনফরমেশন দেওয়া থাকে, এই এত ইনফরমেশনগুলো মাথায় রাখা যায় না। কারণ তোমার ট্যালকম পাউডারের আন্ডারে অনেক কিছু দেওয়া থাকবে, কোনটা শুষ্ককারক রূপে কাজ করে, কোনটা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, কোনটা তোমার ক্ষার হিসেবে কাজ করে, কোনটা অম্ল হিসেবে কাজ করে, কোনটা অম্ল হিসেবে কাজ করে। তো এই একটার আন্ডারে 4-5টা মনে রাখা সম্ভব হয় না, ঠিক আছে? তাহলে আমরা কোনগুলো মনে রাখবো? এই অনুশীলনী থেকে মার্ক করে ফেলো, এই
কয়টা কোয়েশ্চেন তোমরা সুন্দর করে আস্তে আস্তে পাশাপাশি একটা দাগ দিয়ে রাখো, ঠিক আছে? তাহলে এই যে দেখতেছো বেবি পাউডারে কোনটা আসছে, অ্যান্টিসেপটিক। তোমাদের কাজ কি বইয়ের ভিতরে ঢুকে বেবি পাউডার খুঁজে অ্যান্টিসেপটিকের ওই লাইনটা সুন্দর করে হাইলাইট করে ফেলা। তাহলে তুমি যখন বইয়ের ভিতরে পড়বা তোমার মাথায় থাকবে যে এই অ্যান্টিসেপটিক কিন্তু তোমার অনুশীলনীতে ছিল, তাহলে অ্যান্টিসেপটিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওইখান থেকে বেবি পাউডার থেকে তুমি আর কিছু মুখস্থ করো আর না করো, অ্যান্টিসেপটিক মাস্ট মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে এই কয়েকটা তোমরা মার্ক করে রাখো সুন্দর করে। আমার ক্লাস শেষ হবে, তোমার ক্লাস শেষে হচ্ছে বইয়ের ভিতর থেকে এগুলো শুধু ওই টপিকটার আন্ডারে গিয়ে হাইলাইট করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বেবি পাউডারে বোরিক অ্যাসিড, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপকরণ হচ্ছে গ্লিসারিন মনোস্টিয়ার। বাবা এখানে বোঝার কিছু নাই, ঠিক আছে? বাবা এখানে তোকে বোঝানোর কিছু নাই, তোমাদের এখানে বলারও কিছু নাই, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখানে আমার কোনো রোল প্লে করার কিছু নাই, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে। কোল্ড ক্রিমের লুব্রিকেটিং এজেন্ট হচ্ছে তরল প্যারাফিন, ঠিক আছে? প্যারাফিন। আচ্ছা, লিপস্টিকের মূল উপাদান হচ্ছে মোম, ঠিক আছে? ঠোঁটের মধ্যে আমরা মোম লাগাই, ঠিক আছে? ঠোঁটের মধ্যে মোম লাগাই। আচ্ছা, নিচের কোনটি ময়শ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহার করা হয়? গ্লিসারল। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কস্টিক সোডা, টয়লেট ক্লিনারের মূল উপাদান সেম, সোডিয়াম হাইড্রোক্সাইড, সেম কস্টিক সোডা ইজ ইকুয়াল টু সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা ওটার তোমার বাংলা নাম, একটা ওটার কেমিক্যাল নেম। গ্লাস ক্লিনারের প্রধান উপাদান অ্যামোনিয়াম দ্রবণ। এখানে অ্যামোনিয়াম দ্রবণ থাকুক অথবা অ্যাকুয়া অ্যামোনিয়া থাকুক অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকুক, তিনটা সেম জিনিস। অ্যামোনিয়াম দ্রবণ, অ্যাকুয়া অ্যামোনিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তিনটা সেম জিনিস। তাহলে যেটাই অপশনের মধ্যে থাকুক আমরা অ্যান্সার দাগাইতে আসবো, ঠিক আছে? তাহলে থেকে অ্যামোনিয়া। আচ্ছা, এই যে পরেরটাই দেখো দিচ্ছে অ্যাকুয়া অ্যামোনিয়া, ঠিক আছে? তারপরেরটাই দিচ্ছে অ্যামোনিয়া দ্রবণ। যেটাই থাকুক না কেন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া দ্রবণ, অ্যাকুয়া অ্যামোনিয়া, হোয়াট এভার ইট ইজ, অ্যান্সার হচ্ছে সেটাই। আচ্ছা, তারপরে গ্লাস ক্লিনারে ব্যবহৃত রাবিং অ্যালকোহল কোনটা? রাবিং অ্যালকোহল হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই রাবিং অ্যালকোহল ছাড়াও আমরা যে হ্যান্ড ওয়াশ ইউজ করি, তাই না? হ্যান্ড ওয়াশ বলতেছে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, সেখানেও কিন্তু রাবিং অ্যালকোহল থাকে, ঠিক আছে? রাবিং অ্যালকোহলটার নাম আমাদেরকে ভালো করে জানতে হবে, আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল। মেহেদির রঙের কারণ কি? লাসন, ঠিক আছে? মেহেদির রঙের কারণ কি? লাসন। মেহেদির রঙের কারণ হচ্ছে লাসন। আচ্ছা আচ্ছা, এই যে এই ল্যাশনের কিন্তু সুন্দর একটা নাম আছে, ঠিক আছে? আমার এক্স্যাক্টলি মনে নেই, ডাইকুইনন সামথিং একটা নাম ছিল তোমাদের বইয়ের ভিতরে। তোমরা যখন এটা দাগাবা ল্যাশনের কিন্তু ওই বাংলা নামটা সহ দাগাই ফেলবা, ঠিক আছে? শেষের দিকে ডাইকুইনন আছে। আচ্ছা, তাহলে বাংলা নামটা সহ দাগাই ফেলবে, ল্যাশনের কেমিক্যাল নেমটা যেটা আছে। গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্পন্ন হয়? গাজন প্রক্রিয়া আমরা জানি, আমরা গাজন প্রক্রিয়া কি তৈরি করা হয়? মদ তৈরি করা হয়, ঠিক আছে? তাহলে গাজন প্রক্রিয়া গ্লুকোজ থেকে ইথানল আনা হয়, গ্লুকোজ থেকে ইথানল আনা হয়। ভিনেগার কি? ভিনেগার হচ্ছে 6 to 10% CH3COH, আর তার সাথে হচ্ছে 90 to 94% থাকে হচ্ছে পানি। তাহলে ভিনেগার সোজা কথা মনে রাখতে হবে যে ভিনেগার হচ্ছে 6 to 10% ইথানয়িক অ্যাসিডের দ্রবণ। 6 to 10% ইথানয়িক অ্যাসিডের দ্রবণ হচ্ছে ভিনেগার, ঠিক আছে? 6 to 10% ইথানয়িক অ্যাসিডের দ্রবণ। ভিনেগার তৈরিতে কোন জলীয় দ্রবণ ব্যবহার করা? অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড, ওই অ্যাসিটিক অ্যাসিড ইথানয়িক অ্যাসিড সেম জিনিস তো, তাই না? আচ্ছা, মল্ট ভিনেগার প্রস্তুতিতে থ্যাংক ইউ ভাইয়া, শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসে হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা হয়? ইনভার্টেজ। এটা নিয়ে আমার কাছে একটা নোট আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা একটু দেখো। আচ্ছা, চিনি এবং সুক্রোজ তার সাথে হচ্ছে পানি, তাই না? চিনি এবং সুক্রোজ তার সাথে হচ্ছে পানি, এটাকে ইনভার্টেজ এনজাইমের সাহায্যে আমরা ইনভার্ট চিনিতে পরিণত করতে পারি। চিনি অথবা সুক্রোজকে আমরা ইনভার্টেজ এনজাইমের সাহায্যে ইনভার্ট চিনিতে পরিণত করতে পারি। ইনভার্ট চিনি মানে কি? ইনভার্ট চিনি মানে হচ্ছে গ্লুকোজ, তার সাথে কি? ফ্রুক্টোজ। ইনভার্ট চিনি মানে কি? গ্লুকোজ, তার সাথে হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো এই যে ইনভার্ট চিনি, এই ইনভার্ট চিনিকে জাইমেজ এনজাইমের সহায়তায়, কোন এনজাইম বলছি? জাইমেজ এনজাইমের সহায়তায় আমরা কি করতে পারি? ইথানলে পরিণত করতে পারি, ঠিক আছে? ইথানলে পরিণত করতে পারি। এই ইথানলকে আবার অ্যাসিটোব্যাক্টর অথবা মাইক্রোডার্মা অ্যাসিটি, এক এক জায়গায় একটা লেখা থাকে, দুইটার নামে আমরা মনে রাখবো। এরা কি? এরা হচ্ছে ব্যাকটেরিয়া। অ্যাসিটোব্যাক্টর, মাইক্রোডার্মা অ্যাসিটি, এই দুইটার বিক্রিয়ায় আমরা আলটিমেটলি তোমার ভিনেগার নিয়ে আসতে পারি, ঠিক আছে? তাহলে ভিনেগার, এটা একটু আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। এই প্রত্যেকটা বিক্রিয়া থেকে কোয়েশ্চেন আসবে, প্রত্যেকটা বিক্রিয়া। ইনভার্টেজ কি করে, জাইমেজ কি করে। আচ্ছা, আরেকটা জিনিস, জাইমেজ আর হচ্ছে ইনভার্টেজ,
এই দুটো এনজাইম কোথা থেকে আমরা পাই আমাকে বলো তো, কোথা থেকে পাই? এই জাইমেস আর ইনভার্ট এনজাইম এই দুটো কোথা থেকে পাওয়া যায়? আমি স্পেসিফিক্যালি তোমাদেরকে বলে দিচ্ছি কোন ছত্রাক থেকে পাওয়া যায়, ঠিক আছে? আমাদেরকে কমেন্টে বলো কোন ছত্রাক থেকে পাওয়া যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসার মতো কোয়েশ্চেন, ঠিক আছে? জাইমেস আর ইনভার্টেস হচ্ছে কোন ছত্রাক থেকে পাওয়া যাবে, একটু বলো। আর 30 সেকেন্ড সময় দিচ্ছি, এটা একটু দেখো, ঠিক আছে? আমি একটু কফি খাই, এই দেখতে থাকো। আচ্ছা 30 সেকেন্ড হয়ে গেছে, কমেন্ট করছো কিনা তোমরা একটু দেখি কোথা থেকে পাওয়া যায়। আচ্ছা তোমরা এমএসডিএস, ঠিক আছে, আনিকা অ্যান্সার দিয়েছো, সুমাইয়া অ্যান্সার দিয়েছো, সামিয়া অ্যান্সার দিয়েছো, সুমা অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। সব মেয়ের অ্যান্সার দিচ্ছ, তাই না? সব মেয়ের অ্যান্সার দিচ্ছ, ছেলেরা কই? হ্যাঁ ছেলেরা কই? আচ্ছা একজন বলেছো, হ্যাঁ সুমাইয়া বিনতে সালাম বলেছো ইস্ট থেকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এটা হচ্ছে ইস্ট থেকে পাওয়া যায়। ইস্টের সুন্দর একটা নেমোনিক আছে না আমাদের কাছে, ইস্টের সুন্দর একটা নেমোনিক আছে হচ্ছে জামাই, ঠিক আছে? জামাই, জামাই কি? জামাই, জামাই ইদি হচ্ছে ইনভার্টেস, তাই না? তারপরে হচ্ছে এই যে যদি কি হচ্ছে জাইমেস, আর একটা মদি কি হচ্ছে মল্টেস, ঠিক আছে? মল্টেস। তাহলে এই যে তিনটা এনজাইম, জামাই, এই জামাই পাই কি আমরা? জামাই পাই হচ্ছে আমরা ইস্ট থেকে, ঠিক আছে? জাইমেস, ইনভার্টেস, মল্টেস, এই তিনটা এনজাইম হচ্ছে ইস্ট থেকে পাওয়া যায়। আচ্ছা এখন দেখো আমরা এই তিনটা থেকে বেশ কয়েকটা এমসিকিউ কমন পাবো। আচ্ছা আমরা কই ছিলাম? এনেছিলাম। আচ্ছা এই যে মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা হয় একটু আগে পড়ে আসছি আমরা। ইনভার্টেস অ্যান্সার আমরা জানি। ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে? অ্যান্সার হচ্ছে 40%। কি পরিমাণ মিথানল থাকে? অ্যান্সার হচ্ছে 40%, ঠিক আছে? 40%, একটু মুখস্থ করতে হবে, 40%। আচ্ছা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ কোনটা? এটা আমরা জানি অলরেডি, প্রাকৃতিক প্রিজারভেটিভ নয়, এগুলো তোমরা আশা করি পারবা এখন। কোনটা কৃত্রিম প্রিজারভেটিভ? বেনজয়েড, আগেই পড়ে আসছি, এগুলো সবই দেখো ভার্সিটিতে আসা কোয়েশ্চেন, ঠিক আছে? সবই ভার্সিটিতে আসা কোয়েশ্চেন। আচ্ছা তারপরে মেডিকেল 2016-তে আসছে, দেখো এই যে পিএইচ 3.14, দেখছো? পিএইচ 16-তে না আসলে এটা 17-তে আসছে, বুঝছো? আমার সময় আসছে। যাই হোক যেটা হচ্ছে পিএইচ হচ্ছে 3.14, পিএইচ হলো 3.14, তাহলে সাইট্রিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 3.14, দেখছো? মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসা কোয়েশ্চেন কোথা থেকে আসছে? চিপা থেকে দিছে? দেয় নাই। কোথা থেকে দিছে? এই তোমার চ্যাপ্টারের এমসিকিউ থেকেই দিয়েছে। আচ্ছা কাঁঠাল, এটা তো সুন্দর, আমি তোমাদেরকে একসাথে করে দিয়েছি, সেখান থেকে পড়ে ফেলবা যে পেয়ারা বাদে বাকিগুলোতে কি ইউজ করা হয়, পেয়ারাতে কি ইউজ করা হয়। আচ্ছা গাভী দুধে কত পার্সেন্ট পানি? এটি 7.2 বলছি। গাভী আর মানুষ দুইটাই মুখস্থ করে ফেলতে, দেখছো? গাভী আর মানুষ থেকেই কোশ্চেন আসবে, গাভী আর মানুষ দুইটা মুখস্থ করে ফেলতে হবে। আর বাকিগুলো থেকে হচ্ছে আমাদের শুধুমাত্র সর্বোচ্চ পরিমাণে প্রোটিন কার দুধে, সর্বোচ্চ পরিমাণে কার্বোহাইড্রেট কার দুধে, সর্বোচ্চ পরিমাণে হচ্ছে তোমার খনিজ লবণ কার দুধে, এই জিনিসগুলো। আচ্ছা কোনটা দুধের মিষ্টতা বাড়ায়? যে বললাম কেন দুধ মিষ্টি হয়? ল্যাকটোজের জন্য। এই ঘুরায় ফিরায় কয়েকভাবে কোয়েশ্চেন দিবে, সবগুলোর অ্যান্সার হচ্ছে ল্যাকটোজ। গাভীর দুধে খাদ্য ক্যালোরি কতটুকু? সত্য। যে গাভী, আবার গাভী, গরু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? গরু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আমাদের খাদ্যের কোন উপাদান দেহে কর্মশক্তি দিয়ে থাকে? শর্করা। এই যে গ্লুকোজ, আমার ব্রেনে গ্লুকোজ না থাকলে আমি তোমাদেরকে পড়াইতে পারতাম? বলো, তোমাদের ব্রেনে গ্লুকোজ না থাকলে তোমরা আমার কথা নিতে পারতা? বলো, তাহলে হচ্ছে কর্মশক্তি কে দিচ্ছে? শর্করা। কোন শর্করাটি মানবদেহে পরিপাকের কাজে এবং শক্তি উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? সেম কোয়েশ্চেন, গ্লুকোজ। একটু আগেই তোমাকে গ্লুকোজ নামটা মুখ দিয়ে উচ্চারণ করছি, পরের কোয়েশ্চেনই গ্লুকোজ, ঠিক আছে? আচ্ছা ট্যালকুম পাউডারের প্রধান উপাদান কি? ট্যাল্ক। নেইল পলিশের দ্রাবক, সেম, এই যে নেইল পলিশ, এটাও দাগায় রাখো, এটাও ভেতর থেকে সুন্দর করে নেইল পলিশ সেকশনটাতে গিয়ে তোমরা ইথাইল অ্যালকোহলটাকে হাইলাইট করে রাখবে, ঠিক আছে? ইথাইল অ্যালকোহল। আচ্ছা এই যে একটু আগে বলতেছিলাম যে তোমার ল্যাশনের তোমরা ফুল ফর্মটা একটু জেনে নিও, ল্যাশনের কেমিক্যাল ফর্মটা একটু জেনে নিও, এখানেই দিচ্ছে, দেখছো? একবার ভার্সিটিতে আসা কোয়েশ্চেন, এটা হচ্ছে ফুল ফর্মটা জানতে বলছিলাম যে 2-হাইড্রক্সি-1,4 ন্যাপথাকুইনন, শেষে কুইনন আছে, তাহলে 2-হাইড্রক্সি-1,4 ন্যাপথাকুইনন, 2-হাইড্রক্সি-1,4 ন্যাপথাকুইনন আমার সাথে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা গাজন পদ্ধতিতে ইথানল তৈরির জন্য কি ব্যবহার করা হয়? শ্বেতসার। এই যে আমরা আলু থেকে তৈরি করি না, আলু থেকে হচ্ছে ইথানল তৈরি করা হয়, তাহলে আলুটা কি বেসিক্যালি? শর্করা বা শ্বেতসার, তাই না? সেম থিং। আচ্ছা ভিনেগার সম্পর্কে নিচের কোনটি সত্য নয়?
বাকিগুলো মোটামুটি সবই ভিনেগার নিয়ে সত্য। দেখো 6 to 10% জলীয় দ্রবণ, খাবার ও দেহের পিএইচ সমতা বজায় রাখা, কৃত্রিম ও রাসায়নিক ফুড প্রিজারভেটিভ, শুধুমাত্র এই যে খাবারের প্রক্রিয়াজাতকরণের পরে বাষ্পায়িত হয় না, এটা হচ্ছে সত্যি না, ঠিক আছে, এটা সত্য নয়। আমি বলছি কি এই টাইপের কোয়েশ্চেনগুলোতে সবসময় এই টাইপের কোয়েশ্চেনগুলোতে সবসময় সবার আগে আরেকবার করে সেকেন্ড টাইম এই লাস্টের 2-3টা ওয়ার্ডের দিকে চোখ দিবা, ঠিক আছে? সত্য নয় চাইছে নাকি সত্য চাইছে, নাকি মিথ্যা নয় চাইছে, নাকি সঠিক নয় চাইছে, সঠিক বলে মনে হয় না চাইছে, হোয়াট এভার, এই 4টা ওয়ার্ড এরকম কোয়েশ্চেনে তোমরা সেকেন্ড টাইম আরেকবার রিচেক করে নিবা, ঠিক আছে, যাতে ইজি কোয়েশ্চেন মিস না হয়। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে খাবারের প্রক্রিয়াজাতকরণের পরে বাষ্পায়িত হয় না। আচ্ছা, প্রিজারভেটিভ রূপে ব্যবহার করা হয় কোনটায়? সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েড ইজ টু মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে, বারবার একই জিনিস ঘুরে পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি। দুধের প্রধান উপকরণ কোনটা? পানি, ঠিক আছে, এটা খুবই স্টুপিড একটা কোয়েশ্চেন। কিন্তু দুধ কি? দুধ যদি আমরা হাতে নাও সেটা কি মিলে? তরল না, পানিই তো। তাহলে পানি, ওর মধ্যে অনেক কিছু থাকে কিন্তু ম্যাক্সিমামে 80%-এর কাছাকাছি তো পানি আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে পানি। কোন আয়ন স্বল্প পরিমাণ কোয়াগুলেশন দ্রুত করে? ঠিক আছে, কোন আয়নের স্বল্প পরিমাণ কোয়াগুলেশন দ্রুত করে? কোয়েশ্চেনটা আমার সাথে 2বার পড়ো। কোন আয়নে স্বল্প পরিমাণ কোয়াগুলেশন দ্রুত করে, মানে জানতে চাচ্ছে কোন আয়নটা খুবই অল্প পরিমাণে দিলেও সেটা কাজ করবে, যার শক্তি অনেক বেশি। কার শক্তি অনেক বেশি বলছি আমি? ক্যাটায়নের ক্ষেত্রে কার শক্তি অনেক বেশি বলছি? যার আয়নের তোমার সংখ্যা বেশি বা যার আয়নের মাত্রা বেশি, মানে যেটা 3+ হবে। তাহলে এখানে 3+ অ্যান্সার কি আছে? অ্যালুমিনিয়াম 3+, তাই না? এটা কোয়েশ্চেনটা একটু প্যাঁচানো কিন্তু, হ্যাঁ, কোয়েশ্চেনটা একটু প্যাঁচানো, একটু কাল মতো খেয়াল করবা। কোনটা অ্যান্টি অক্সিডেন্ট? একটু আগে আমরা পড়ে আসলাম BHA, BHT এসব নিয়ে কথা। তাহলে হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল। আচ্ছা, এরপর আসো বহুপদী সমাপ্তি সূচক। আমরা সেম ভাবে আগের মতো করে পড়ে যাবো, যেগুলো নতুন নতুন ইনফরমেশন আছে সেগুলো পিক করবো এখান থেকে, ঠিক আছে? অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট আমরা এটা জানি। প্রিজারভেটিভ হিসেবে কি কি ব্যবহার করা হয় এটা আমরা জানি। এটা কি? মিথানল নাকি খুবই খারাপ জিনিস, মিথানল খেয়ে মানুষ মরে যায়, ঠিক আছে? তাহলে মিথানল ডেফিনেটলি আমরা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করবো না। আচ্ছা, আর বাকিগুলো কিন্তু আমরা চিনি। সরবিক অ্যাসিড থেকে একটা নতুন ইনফরমেশন আছে, এটা অ্যান্টিমাইক্রোবিয়াল আমরা জানি। এই যে এটা 2,4-হেক্সাডাইইন ওয়িক অ্যাসিড, তাহলে এটা কি ওর হচ্ছে কেমিক্যাল নেম, তাই না? এটা আমাদেরকে একটু আলাদা করে জানতে হবে। হাইলাইট করে ফেলো সবাই, এই 2 নম্বর পয়েন্টটা হাইলাইট করে ফেলো। 2,4-হেক্সাডাইইন ওয়িক অ্যাসিড হাইলাইট করে ফেলো। আচ্ছা, মাংস কোটাজাতকরণে ব্যবহার করা আমরা পড়ে আসছি 2% লবণ 2% চিনি, সেম জিনিস, এটা দাগানোর দরকার নাই। খাদ্যদ্রব্য কোটাজাতকরণে ব্লাঞ্চিং পর্যায়ে, আচ্ছা, ফুটন্ত পানিতে বা বাষ্পে খাদ্যদ্রব্যকে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করা হয়। সত্যি কথা, 5 থেকে 10 মিনিট তাপ দিই আমরা। লবণের দ্রবণে খাদ্যদ্রব্যকে 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখা হয়। আচ্ছা, এরকম কোনো কিছু ব্লাঞ্চিংয়ে নাই, ঠিক আছে, বুঝছো? ব্লাঞ্চিংয়ে আমরা শুধুমাত্র তাপ দিই, পানির মতো তাপ দিই, ঠিক আছে? ব্লাঞ্চিংয়ে পানির মতো তাপ দিই। আচ্ছা, তাহলে হচ্ছে 2 নম্বর অ্যান্সার না। 3 নম্বর কি বলছে? খাদ্যদ্রব্যের মধ্যে বিদ্যমান এনজাইম সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। এই জন্য অনেক বেশি টেম্পারেচার দেওয়া হয়, যাতে সেখানে যত তোমার এনজাইম আছে সেই এনজাইমগুলো যাতে পরবর্তীতে কাজ করে খাদ্যটাকে পচায় না ফেলে, ঠিক আছে? অক্সিজেন যাতে কাজ করারই কোনো জায়গা না পায়, এনজাইমই নাই, সেগুলোকে নষ্ট করে ফেলা হয়। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3। ভিনেগারের প্রিজারভেটিভ, এটা হচ্ছে আমরা পড়ছি, তাই না? প্রোটিনের বিযোজন সহজ করে, পিকলিং প্রক্রিয়া সবজি সংরক্ষণ সম্ভব, ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে। কেন? ওর হচ্ছে যে পিএইচটা জানতে হবে বলছিলাম একটু আগে, 4.74 বা 4.75, ঠিক আছে? আর হচ্ছে পিকলিং করে আমরা ভিনেগার এটা করে আশা করি আমরা জানি। প্রোটিনের বিযোজন সহজ করে, এটা তোমরা মার্ক করে রাখো, ঠিক আছে? এটা হাইলাইট করে রাখো, এটা হঠাৎ করে মাথায় নাও আসতে পারে। আচ্ছা, কলয়ের দ্রবণে কোয়াগুলেশন হয় কখন? এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপর আমরা একটু দেখি কোয়াগুলেশন হয় কখন। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংস্পর্শে আসলে হবে। কলয়েড কণার চার্জ তড়িৎ বিশ্লেষ্য কণার চার্জ দ্বারা প্রশমিত হয়। আরেকটা বলছে কলয়েড কণা চার্জ ঘনিষ্ঠ হয়, ঠিক আছে? আচ্ছা, এই 3টা অ্যান্সারই ঠিক, 3টা অপশনই ঠিক। হাজারি স্যার বলছে মেনে নিব, ঠিক আছে? 3টা অপশনই ঠিক। ট্যালকম পাউডার প্রস্তুতিতে এটা আমরা জানি অলরেডি, এটা আমি আর বলতেছি না। টয়লেট ক্লিনারের যে উপাদান জীবাণুনাশক, এই যে একটু খেয়াল করো, প্রধান উপাদান কিন্তু চায় নাই, জীবাণুনাশক উপাদান চাইছে। তাহলে এটা তোমরা এভাবে সাইডে একটু মার্ক করে রাখো, কারণ টয়লেট ক্লিনারের আন্ডারে গিয়ে প্রধান উপাদানের সাথে তোমরা জীবাণুনাশক কোনটা উপাদান এটাও কিন্তু মার্ক করে ফেলবা, ঠিক আছে? এটাও হাইলাইট করে ফেলবা, এখনই ক্লাস শেষে হাইলাইট করে ফেলবা। ক্লাসের কিছুক্ষণের মধ্যে 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, হাইলাইট করে ফেলবা, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে কি? ফেনল আর হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, 2টা জিনিস, ফেনল আর হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। গ্লাস ক্লিনার টয়লেট ক্লিনারে ব্যবহৃত খাদ্যদ্রব্য দুটির বেলায়, আচ্ছা, এটা মোটামুটি আমরা পড়ে ফেলছি, হ্যাঁ। অ্যামোনিয়া গ্লাসে সিলিকার সাথে বিক্রিয়া করে না, ট্রু এটা।
তারপরে হচ্ছে কস্টিক সোডা গ্লাসে সিলিকার সাথে বিক্রিয়া করে, হ্যাঁ এটা সত্যি। এই জন্য হচ্ছে আমরা গ্লাস ক্লিনারে কস্টিক সোডা ইউজ করি না, আমরা হচ্ছে অ্যামোনিয়া ইউজ করি, তাই না, কারণ সেটা হচ্ছে গ্লাসের সাথে বিক্রিয়া করে না। টয়লেটের পোর্সিলিন গ্লেজযুক্ত হওয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে না, হ্যাঁ ট্রু। টয়লেটের মধ্যে তুমি যতই হারপিক ঢালো টয়লেট কিন্তু নষ্ট হয় না। আচ্ছা তাহলে অ্যান্সার হচ্ছে 1 2 3। ভিনেগার প্রস্তুতিতে ব্যাকটেরিয়া, আচ্ছা এটা কিন্তু একটু নতুন, যদিও তোমরা ভিতরে চিন্তা করলে পারবা, তারপরে এই 3টা অপশন তোমরা দাগায় রাখো, পরীক্ষার হলে যেতে একবার করে, সরি পরীক্ষার হলে আগের দিন যাতে তোমরা জাস্ট একবার করে একটু দেখে ফেলতে পারো। আচ্ছা ভিনেগার প্রস্তুতিতে ব্যাকটেরিয়া বৃদ্ধির সহায়ক, আচ্ছা এটা হচ্ছে দুইটা, একটা সালফেট একটা হচ্ছে ফসফেট। সালফেট আর ফসফেট, কি সালফেট কি ফসফেট, অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট। তাহলে অ্যামোনিয়াম সালফেট আর ফসফেট, সালফেট আর ফসফেট নট কার্বনেট, সালফেট আর হচ্ছে ফসফেট, এই দুইটা তোমার ব্যাকটেরিয়া বৃদ্ধি সহায়ক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা অধিক ফরমালিন উপাদান শরীরে প্রবেশ করলে কি হতে পারে, সবই হতে পারে। ফরমালিন অনেক খারাপ জিনিস, কিডনি নষ্ট হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে, সব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3টাই অ্যান্সার। খাদ্যদ্রব্য পচনের কারণে আমি অলরেডি বলে ফেলছি। চিনি সিরাপে সংরক্ষণ কেন করা হয়, পানির সাথে চিনি বন্ধন গঠন করে, এমন কোনো কথা না, পানির সাথে চিনি বন্ধন গঠন করে না। অণুজীবের দেহ হতে পানি শোষণ করে, সরাসরি অণুজীবকে ধ্বংস করে। পরের দুইটা হচ্ছে ঠিক, ঠিক আছে। এই দুইটার মাধ্যমে চিনির সিরাপ বেসিক্যালি প্রিজারভেটিভ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে 2 আর 3। আচ্ছা বন্ধন গঠন করার মাধ্যমে না। গ্লাস পরিষ্কার করবো আমরা জানি, সাসপেনশনের কণা, এটা একটু পড়ি আমরা, সাসপেনশনের কণাগুলো মোটামুটি বড় সাইজের আমরা জানি, তাই না। তাহলে হচ্ছে 5 to 10 সেন্টিমিটার থেকে বড় হবে। ফিল্টার পেপার দিয়ে যেতে পারে না, বড় কিছু কি ফিল্টার পেপার দিয়ে পাস করবে না, তাই না, ডেফিনেটলি। তাহলে ফিল্টার পেপার দিয়ে যেতে পারে, এটা ভুল। খালি চোখে দেখা যায়, হ্যাঁ বড় বড় জিনিস খালি চোখে ডেফিনেটলি দেখা যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3, দাগায় রাখো। আচ্ছা এবার অভিন্ন তথ্যভিত্তিক, এগুলো আমাদের আসবে না। আচ্ছা তারপরেও একটু না বলে দিলে আবার আমার নিজের খুঁতখুত লাগে, একটু ধরাই দিই তোমাদেরকে, হ্যাঁ। অনুমোদিত প্রিজারভেটিভস, এ হলো 2 কার্বন বিশিষ্ট তরল যৌগ, আচ্ছা বি বলছে 7 কার্বন বিশিষ্ট যৌগ। এখন এ আর বি নিয়ে কোয়েশ্চেন করছে, ঠিক আছে। এখানে এ কি বলতো, এ 2 কার্বন বিশিষ্ট তরল যৌগ, এটা কি বলতো, ভিনেগারের কথা বুঝাতে চাচ্ছি, কিন্তু বি হচ্ছে 7 কার্বন বিশিষ্ট, এটা কিসের কথা বুঝাতে চাচ্ছে বলতো, সোডিয়াম বেনজয়েডের কথা বুঝাতে চাচ্ছি কিন্তু। তাহলে এখন তোমরা পারবা এর বৈশিষ্ট্য, ভিনেগারের কি পিকলিং কাজে ব্যবহার করা জানি, 4.74 জানি। পাকা জলপাই দারুচিনি কি ভিনেগার না, পাকা জলপাই দারুচিনি গুলো দিয়ে কি পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, নট ভিনেগার বা নট ইথানোইক অ্যাসিড। তাহলে অ্যান্সার হচ্ছে 1 2। বি এর বৈশিষ্ট্য সোডিয়াম বেনজয়েড, এটা আশা করি তোমরা পারবা। আচ্ছা এখানে কি বোঝাতে যাচ্ছে, আচ্ছা এখানে দেখো আমি যে তোমাদেরকে একটা দেখাইলাম, একটু এটা পরে পেজে যে দেখালাম, এই বিক্রিয়াটাই কিন্তু এখানে তুলে দেওয়া বেসিক্যালি, ঠিক আছে। কি বলছে যে চিনি বা সুক্রোজ কে ইনভার্টেস এনজাইম দিলে আমরা কি পাবো বলো, এটা তোমরা সবাই জানো, ইনভার্টেস এনজাইম দিলে গ্লুকোজ সাথে ফ্রুক্টোজ পাবো, যেটাকে আমরা একসাথে ইনভার্ট চিনি বলি। তারপরে আমাদের ইস্ট থেকে জাইমেজ আসবে, এসে সেটাকে কি বানাবে, অ্যালকোহল বানাবে। সেই অ্যালকোহল আলটিমেটলি জারণ পদ্ধতিতে কি হবে, অ্যাসিড হবে, ইথানোয়িক অ্যাসিড হবে, যেটাকে আমরা কি বলতেছি, ভিনেগার বলতেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এল কোন ধরনের যৌগ, এল বললাম অ্যালকোহল, ঠিক আছে। ই এর দ্রবণ কি কাজে ব্যবহার করা হয় আমাদের, কি ভিনেগার দ্রবণ কি কাজে ব্যবহার করি বলো, আমরা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করি, তাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেল, অলমোস্ট 2 ঘন্টার মতো সময় লাগছে, তাই না, 2 ঘন্টার থেকে একটু কম, বাট স্টিল তোমরা 2 ঘন্টা ধরে যারা আছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমি তখন থেকে এরকম 50+ মানুষজনকে দেখতেছি, তোমরা শুরু থেকেই আসো, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। আশা করি ক্লাসটা করে তোমাদের কিছুটা হলেও উপকার হবে, ঠিক আছে। আর হচ্ছে বারবার করে একই কথা বলার চেষ্টা করছি, একই কথা মাথায় ঢুকানোর চেষ্টা করছি তোমাদেরকে, যে এই যে চ্যাপ্টারের MCQ গুলো খুবই ইম্পর্টেন্ট, আশাপুর কথা লিখে নাও। এই চ্যাপ্টারের MCQ গুলা থেকে অন্তত 18 থেকে 20টা কোয়েশ্চেন কমন পড়বে, অন্তত 18 থেকে 20টা কোয়েশ্চেন। 18 থেকে 20টা কোয়েশ্চেন যদি তোমরা কেমিস্ট্রিতে হুবহু অ্যান্সার করে আসতে পারো বা তোমার ফুললি মার্ক ক্যারি করতে পারো, তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেন চান্স হবে না আমাকে বলো তো, কেন হবে না, ঠিক আছে। তাই তোমাদের কাজ হচ্ছে, আমি তো একবার পড়ালাম, এখনই তাজা মাথায় আছে, সময়ও খুব বেশি হয় নাই, এখন কেবল 9টা বাজতেছে। তোমাদের যেই জিনিসগুলো আমি এক্সট্রা করে মার্ক করতে বলছি, যেই জিনিসগুলো PDF এ নোট করে দেওয়া আছে, সেগুলো সুন্দর করে তোমরা কাগজে বলো, স্টিকি নোটে বলো, যেখানেই বলো, লিখে বইয়ের মধ্যে লাগায় ফেলবে। অ্যান্সারগুলো সাথে এখনই দাগায় ফেলো। যেগুলো হাজারি স্যারের স্পেশাল বলেছে সেগুলো তো আমার সাথে হাজারি স্যার বলে মার্ক করেছো, সেগুলো এখনই মুখস্থ করে ফেলো, ঠিক আছে, এখনই মুখস্থ করে ফেলো। আর তার সাথে এখনই সময় আছে, তাজা নলেজে মাথায় আছে, তোমরা এখনই এই 2টো চ্যাপ্টারের MCQ গুলো একবার করে পড়ে ফেলো, ঠিক আছে, পড়ে ফেলো। আচ্ছা তাহলে হচ্ছে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।
আচ্ছা আচ্ছা, কেউ কেউ কমেন্ট করছো, একটু বলে দিই হ্যাঁ, কি এত কিছু কিভাবে মনে রাখবো। এই যে প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, ঠিক আছে। ট্যালেন্টকে বিট করা যায় একটা মাত্র জিনিস দিয়ে, সেটা হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে। প্র্যাকটিস ক্যান বিট ট্যালেন্ট। তাহলে তুমি যদি এই কোয়েশ্চেন তোমার মনে থাকছে না, তুমি 5 বার পড়ো, তোমার মনে থাকছে না তুমি 7 বার পড়ো, আরেকজনের 2 বার পড়ে মনে থাকে, এটা তো তোমার হেডেক না। তোমার মনে থাকছে না তুমি 5 বার পড়বা, তোমার মনে থাকছে না তুমি 7 বার পড়বা, তোমার মনে থাকছে না তুমি 10 বার পড়বা, মনে থাকবে না কেন? মনে না থেকে কোথায় যাবে আমাকে বলো। তাহলে এগুলো অ্যান্সার করার টেকনিক হচ্ছে, বা এগুলো অ্যান্সার করার উপায় হচ্ছে পড়তে হবে বারবার, ঠিক আছে। হাল ছেড়ে দেওয়া যাবে না, এই অ্যাডমিশনের টাইমটা হাল ছেড়ে দেওয়া না, ঠিক আছে। হাল ছেড়ে দেওয়া যাবে না, যে লেগে থাকবে সেই আলটিমেটলি ভালো করবে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আই গেস কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে ফেলেছি সবার আমি মোটামুটি। হ্যাঁ, তাহলে তোমরা থাকো আজকে সবাই, আবার দেখা হবে আমার সাথে ইনশাআল্লাহ আরেকটা ক্লাসে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ।